আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এস রায়ান চলে এলাম টেনমি স্কুল এইচএসসি ক্র্যাশ কোর্সের আরো একটি ক্লাস নিয়ে। আচ্ছা, আরো একটি ক্লাস বলতে আমি গত পরশুদিন একটি ক্লাস নিয়েছিলাম এইচএসসি ফাইন্যান্স ফার্স্ট পেপারের। আজ মানে প্রথম ক্লাস ছিল এটি। আর আজকেও ছিল এইচএসসি ফাইন্যান্স সেকেন্ড পেপারের আরেকটি মানে প্রথম ক্লাস, বাট আমার দ্বিতীয় ক্লাস, বাট ফাইন্যান্স সেকেন্ড পেপারের প্রথম ক্লাস। তাই বললাম আরো একটি ক্লাস নিয়ে, তবে এটি আমাদের ফাইন্যান্স দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস। সো আশা করি তোমরা সবাই খুব শীঘ্রই জয়েন করে ফেলবে। যারা যারা জয়েন করেছো কমেন্ট করে জয়েন জানিয়ে দাও যে ভাইয়া আমরা জয়েন করেছি, এবং তোমরা কে কোথা থেকে আছো সেটি জানিয়ে দাও। এবং তোমাদের যে বন্ধুরা আছে সবাইকে মেনশন করো। আমি একটু সময় নিব, দেখবো কে কত বেশি বন্ধুদের মেনশন করে, বা গ্রুপে কে কত বেশি বন্ধু বানিয়ে পেরেছে। সবাইকে মেনশন করে জানিয়ে দাও, এবং সবাই জানিয়ে দাও যে কে কোথা থেকে জয়েন করছো, বা অ্যাকচুয়ালি কে ঢাকাতে নাকি কে খুলনাতে নাকি কে রাজশাহীতে বা কে চিটাগং থেকে। এখনই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, আমি একটু কমেন্ট দেখতে লাগি। এর মধ্যে সবাই জয়েন করলেই আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিতে পারবো। আচ্ছা, তো অনেকেই জয়েন করে ফেলেছে। তো প্রথমে আসে মোহাম্মদ নূর আলম, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইস্টাফিল চলে এসেছে। পরে মালিহা রহমান এসেছে, তন্ময় এসেছে, দেন মারিয়া আক্তার এসেছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার না, আমি ভাইয়া। আমি তোমাদের চেয়ে বেশি সিনিয়র না, আমাকে ভাইয়াই বলো তাহলে ভালো। ওয়ালাইকুম আসসালাম। আফরিদা ইসলাম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। দেন এমডি শাকওয়াত হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দেন সারওয়ার জাহান শাকিল বন্ধুকে কমেন্ট করছে, মেনশন করছে। দেন সাকিব বলছে হাই হাই ভাইয়া কেমন আছো। মোহাম্মদ ইয়াসির আরাফাত বলো ভাইয়ার ফার্স্ট পেপারের লেকচার শিট পাইনি। এটা তোমাদের লেকচার শিট চলে যাওয়ার কথা গ্রুপে অলরেডি, যদি না যায় আমি এখনই বলে দিব আমাদের গ্রুপের মডারেটরদেরকে, যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের যে লেকচার শিটটা আছে তোমাদেরকে দিয়ে দেয়। সো জয়পুর থেকে আসে ইসরাফিল ইসলাম। তানভীর আহমেদ বলছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো আছে বলে গ্রুপে জয়েন ক্লাসে জয়েন করতে পারছো। দেন আরো অনেকে চলে এসেছে। দেন সাদিয়া আফরিন আছে, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেন আরাফাত বিন শহীদ আছে, সাদিয়া আফরিন আছে, আরিজ মানিক আছে, তারেকুর রহমান, রাফি আহমেদ, এমডি তামিম, আকন্দ, আফরিদুল ইসলাম বলছে চিটাগং থেকে এসেছে। ভালো। তোমার যে চিটাগং এর অন্য বন্ধুরা আছে এবং আমাদের কোর্সে অলরেডি এনরোল করে ফেলেছে, ওদের সবাইকে বলো এখনই যেন আমাদের লাইভ ক্লাসে চলে আসে। রাফি আল কাফি আছে কুমিল্লা থেকে, মাহিবা খান আছে খুলনা থেকে, আমার হোম টাউন খুলনা, বাট থাকি ঢাকাতে জন্মগতভাবে। বাইজিদ আহমেদ আছে ঢাকা থেকে। ইশরাত খান আনিকা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? মোহাম্মদ ইয়াসির আরাফাত বলছে লেকচার শিট পাইনি, যেটা বললাম ভাইয়া লেকচার শিট তোমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দিবে। আরাফাত বিন রশিদ আছে ঢাকা থেকে, মারিয়া আক্তার সারা বন্ধুকে নিয়ে করছে, তন্ময় আছে বগুড়া, আমাদের সাথে আছে তৃষা, তারিকুর রহমান, হানিফ মাহমুদ, দেন আছে হোজাইফা আহমেদ, দেন ইয়াসির আরাফাত, শেখ মাহিরুল ইসলাম, আর এইচ মানিক। সো আরো তো দেখি অনেকে জয়েন করে ফেলছো, বাট যারা যারা আসলে তাড়াতাড়ি এখনো জয়েন করে ফেলো, বন্ধুদেরকে এখনই তুমি জানিয়ে দাও যে ক্লাসটি শুরু হয়ে গিয়েছে। প্লাস এখনই ভাইরে ভাই এত কমেন্ট আমি কিভাবে পড়বো? আচ্ছা দেখি তবু একটু পড়ার ট্রাই করি কি অবস্থা। কক্সবাজার, আচ্ছা এখানে জুনায়েদ খান রাহাত বলছে কক্সবাজার থেকে আমি আমার বন্ধুদের সাথে আগামী কয়েকদিন পরে কক্সবাজার যাব, যদি সম্ভব হয় তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জ থেকে আছে, আর অনেকে আছে।
আচ্ছা, আমাকে একজন বলছে ভাইয়া আমাদের সেকেন্ড পেপার শর্ট সিলেবাসের গাইডলাইন কি দিবেন না? হ্যাঁ ভাইয়া, দিয়ে দিব। আজকের আমার তোমাদের শর্ট সিলেবাসের চ্যাপ্টার্স কিন্তু মোস্ট প্রবাবলি মাত্র 6টা। ফার্স্ট পেপার মানে ব্যাংকিং পার্ট থেকে আছে 4টা এবং বিমা পার্ট থেকে আছে 2টা। সো যেই সিলেবাস গুলো আছে আমি ইন টোটাল এই 6টা চ্যাপ্টারের মোট 9টার মতো ক্লাস নিব। যেহেতু আমি মানে এখন এইটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, কজ বলতে গেলে অনেক লম্বা কথা হয়ে যাবে, এখন বাদ দেই। আমাদের কিন্তু টেনমি স্কুল লাইভ গ্রুপে গতকালকেই একটা লাইভ ভিডিও গিয়েছে, যেখানে আমি এবং তোমাদের যে আরেকজন ভাই আছে তৌকির সাকিব ভাই, যে তোমাদের ফার্স্ট পেপার ক্লাসগুলো নেবেন, আমি আর সেমিনা কিন্তু একটু কথা বলেছি প্রায় 10-12 মিনিটের মতো নিজেদের মধ্যে, আর ডিসকাস করেছি যে শর্ট সিলেবাসটি কেমন হয়েছে, এখন কি করতে হবে, কি করে পড়লে ভালো হবে, বা কোনটার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে, সবগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। সো তোমরা ওই যদি লাইভটি দেখে ফেলো, সেখানে কিন্তু দেখতে পারবে অ্যাকচুয়ালি আমাদের সরকার কি কি সিলেবাস দিয়েছেন, আমাদের কিভাবে কভার করতে হবে, এন্ড আই থিঙ্ক ওটা দেখলে তোমাদের ভালো একটা আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, এমডি জিহাদ হোসেন বলছে ভাই আর কিছু বলবো না, আমার নাম পড়বে না। এই যে ভাই, তোমার নাম পড়ে ফেললাম, তোমার কথা কিন্তু সত্যি হয়নি, পড়ে ফেলেছি। চাঁদপুর থেকে আছে সাক্কাত হোসেন মোল্লা, চার্লি ফারদিন হাবিব আছে ফারিদগঞ্জ চাঁদপুর থেকে, আয়েশা হায়দার আছে বলছে আসসালামু আলাইকুম চাঁদপুর থেকে, রাজু উদ্দিন বলছে হাউ আর ইউ ডুইং, আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো আছি, খুব ভালোভাবে দিন যাচ্ছে। সো অনেকেই চলে এসেছে, আই থিঙ্ক আমাদের আর লেট না করে ক্লাসটি শুরু করে দেওয়া উচিত। ওয়েট, আমার লাইভটি আমার মোবাইলের স্ক্রিনে নিয়ে আসি, হারিয়ে গেল মোবাইল থেকে। আচ্ছা, সো এইটা শুরু করার আগে আমাকে একটু তো আমাকে জানিয়ে দাও তোমরা যে আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং আমার ফেস কি ঠিক দেখা যাচ্ছে কিনা। যে সব ঠিক থাকে তাহলে আমি ক্লাসে শুরু করে ফেলবো। অনেকেই ময়মনসিংহ, তারপরে ফরিদপুর, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, অনেক অনেক জায়গা থেকে জয়েন করেছে। যাই হোক, তোমাকে জাস্ট আমাকে জানিয়ে দাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, বা আমার ফ্যান চলছে, আমার ফ্যানের আওয়াজ শোনা যাচ্ছে কিনা। লাস্ট দিনও বলেছিলাম, কাজ মাঝে মধ্যে ফ্যানের আওয়াজটা খুব কানে লাগে এবং হয়তো বা শুনতে অসুবিধা হয়। একটু আমাকে জানিয়ে দাও যে সবকিছু ঠিক আছে কিনা। ঠিক থাকলে কিন্তু আমি একদম ক্লাসটি শুরু করতে পারবো। তো সবাই বলছে অল ক্লিয়ার। আচ্ছা, আশা করছি কোনো সমস্যা নেই, তাহলে আমি ক্লাসটি আই হোপ শুরু করতে পারি। এবং আমাদের ভিউ কিন্তু অনেক কম, তো তোমাদের বন্ধুদের এখন জানিয়ে দেওয়ার জন্য আমাদের গ্রুপে চলে এই ক্লাসে চলে আসে এবং আমরা একসাথে যেন ক্লাসটি করতে পারি। ওকে, সো আই হোপ শুরু করা যাবে। এবং বলিনি, তোমরা যারা আমার ফার্স্ট ক্লাস করেছো অনেকে বলেছো ভাইয়া ক্লাসটি খুব মজা ছিল, খুব ইন্টারেস্টিং ছিল। এখন অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ফাইন্যান্স ফার্স্ট পেপারটা আসলে একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। এখানে একটু অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, ছোটখাটো ম্যাথ আছে, অনেক জানার বিষয় আছে, ব্যাংকিং এর অনেক জানার বিষয় আছে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই বেশি গুরুত্বপূর্ণ। তবে ব্যাংকিং মানে ব্যাংকিং পার্টটা বা বিমা পার্টটা না ফাইন্যান্সের মতো অতটা ইন্টারেস্টিং না, বা পড়লে মাঝে মধ্যে একটু বোর ফিল হয়। আমি ট্রাই করবো যেন বোর ফিলটা না লাগে, বাট তবুও ইন কেস যদি তোমাদের বোর লাগে আমি এক্সট্রিমলি সরি বলে নিচ্ছি, কজ আমি চাবো আমার এন্ড থেকে সবচেয়ে ভালোভাবে পড়াতে বা ইন্টারেস্টিং করে পড়াতে বা একটু উদাহরণ দিয়ে পড়াতে, সো দ্যাট তোমরা এখানে মজা পাও। সো আচ্ছা, আমাকে একজন বলছে ভাই আজকে তাড়াতাড়ি ক্লাস স্টার্ট হয়ে গেছে। না ভাই, আজকে অ্যাকচুয়ালি 6টার সময় ক্লাস হওয়ার কথা ছিল, and আমি এই দিনটা মোটামুটি 6টার সময় ক্লাস দিব। বা তোমাদের যে রুটিন আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো যে তোমাদের ক্লাসটি কখন হবে, সো দ্যাট তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকতে পারো। আচ্ছা, ওই দিন ওই সময় ক্লাসটি হবে, তোমরা একদম ওই সময় চলে আসতে পারবে। সো আর কথা না বাড়িয়ে আমি ক্লাসটি শুরু করে দিই। এবং যেহেতু বললাম একটু বোরিং সাবজেক্টের মতো, আমি খুব শর্টে তোমাদের শর্ট সিলেবাস শর্টে শেষ করে দিব, সো দ্যাট তোমাদের বেশিক্ষণ না লাগে এবং তোমরা ক্লাসটি দেখে যখন তোমরা বই পড়বে এবং টপিক মিলিয়ে পড়বে, আই হোপ তোমাদের মানে পড়া সব একদম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বা একদম খুব শর্টে তোমরা শেষ করে ফেলতে পারবে। আচ্ছা, সো অর্থায়ন দ্বিতীয় পত্র বা দ্বিতীয় পত্রের মূল বিষয়বস্তু কি? ব্যাংকিং এবং বীমা। সো বলা হয় ফাইন্যান্স সেকেন্ড পেপার, বাট টপিক অ্যাকচুয়ালি ব্যাংকিং এবং বীমা বা ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স। সো আমরা আজকে মূলত ব্যাংকিং এর যে প্রথম অধ্যায় আছে, যেটি হলো, ও আমার পরিচয় দিয়ে নিই, আমি এস এম আর রাইয়ান, যারা আজকে ফার্স্ট ক্লাসে আছো। আমি বর্তমানে আছি ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে, এবং ঢাকা ইউনিভার্সিটি মানে বিজনেস ফ্যাকাল্টির মার্কেটিং ডিপার্টমেন্টে লেখাপড়া করছি। সো বলতে পারো ভাই, মার্কেটিং ডিপার্টমেন্টে পড়েন তো এখানে ফাইন্যান্স কেন পড়াতে এসেছেন? কজ ফাইন্যান্সের বেসিকটা একটু ভালো লাগে আমার বা ভালো পারি, দ্যাট ইজ ওয়াই আমি সব স্টুডেন্টদেরকে মেনলি ফাইন্যান্সই পড়াই। তো যাই হোক, আমার ইন্ট্রোডাকশন আগেও দিয়েছি, আজকে আর না দিই, আমি আমার টপিকে চলে যাই।
সো আজকে হচ্ছিল আমাদের যেই ব্যাংকিং বই আছে, আচ্ছা এটা দাগ বারেবার বাঁকা হয়ে যাচ্ছে কেন? ওকে, সো ব্যাংকিং বইয়ে যে আমাদের প্রথম অধ্যায় আছে, সেই অধ্যায় হলো ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, বা আমাদের সরকার কর্তৃক প্রদত্ত যে শর্ট সিলেবাস সেটির প্রথম অধ্যায় কিন্তু এটি। সো আমরা এই অধ্যায় থেকে আজকে ক্লাস শুরু করব। এন্ড তোমাদের ব্যাংকিং যে পড়াগুলো আছে এগুলো কিন্তু সবগুলো আমি নিব ইনশাআল্লাহ। ব্যাংকিং এর 4টি এবং বিমার 2টি সবগুলো আমি নিব, এবং ফাইন্যান্স ফার্স্ট পেপারে শুধুমাত্র প্রথম অধ্যায়টি আমি নিব, এবং বাকি যে 3টি অধ্যায় আছে সেগুলো নেবেন তোমাদের তৌকির সাকিব ভাইয়া। যাই হোক, সো আমাদের প্রথমেই চলে আসি ব্যাংকের ধারণা, ব্যাংক কি। সো আমি যে মানে আমি এইটি খুব সব জায়গাতে এই যে সংজ্ঞাটি আছে সংজ্ঞাটি লিখতাম, এবং আমার কোথাও কখনো কোথাও কাটা দেয়নি। এবং আমি কিন্তু আগেও বলেছি আমি যখন পড়াই আমি ট্রাই করি আমার পড়া যেন এই অধ্যায়ের পড়া, যখন তোমরা অ্যাডমিশনে পরীক্ষা দিবে তোমাদের কিন্তু এই অধ্যায়ের উপর টপিক পড়তে হবে। সো এখন যে বিষয়গুলো পড়বে এমন ভাবেই পড়াই দেয় যেন তোমাদের এইচএসসি তেও কভার হয়ে যায় এবং অ্যাডমিশনেও কভার হয়ে যায়। এখন এই যে আজকে টপিকগুলো পড়াচ্ছি আশা করছি যে তোমাদের এইচএসসি সিলেবাস সম্পূর্ণ কভার হয়ে যাবে। তবুও নিজের বাসায় পড়ার চেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ আর কিচ্ছু নেই, নিজের পড়তে হবে অবশ্যই। সো এইচএসসি সিলেবাস পুরোপুরি কভার করে ফেলবে, বা আলহামদুলিল্লাহ বলবো 95% কভার করবে, এবং অ্যাডমিশনের ক্ষেত্রে ধরে নিতে পারো 70 থেকে 75% কভার করবে। সো তোমাদের 4 ভাগের 3 ভাগ কিন্তু হয়ে যাবে, বাকি 1 ভাগ তোমরা অ্যাডমিশনের সময় পড়বে। সো একটু ভালোভাবে পড়ে রাখবে সো দ্যাট তোমাদের অ্যাডমিশনের সময় গিয়ে এই টপিকগুলো আর না পড়তে হয়, কনসেপ্টই ক্লিয়ার করবে। বিকজ অ্যাডমিশনে কিন্তু একদম কনসেপ্ট দিয়ে প্রশ্ন আসে, আর এইচএসসি সময় তো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার, যেমন যেমন কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সাথে তোমাদের কিন্তু সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। বাট আমার যেটা মনে হয় যে কনসেপ্ট ক্লিয়ার থাকে না, তোমাদের আর কখনো সংজ্ঞা মুখস্থ করতে হবে না, তোমরা কনসেপ্ট দিয়ে সংজ্ঞা লিখে ফেলতে পারবে। সো এটা দেখি, ব্যাংক কি। ব্যাংক হলো এমন একটি আর্থিক মধ্যস্থতাকারী ব্যবসায় প্রতিষ্ঠান যা আমানত হিসাবে অর্থ জমা রাখে এবং ঋণ দেয় এবং বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা, আচ্ছা আবার বাঁকা হয়ে গিয়েছে, প্রদান করে। সো ব্যাংক কি? ব্যাংক একটি আর্থিক মধ্যস্থতাকারী ব্যবসায় প্রতিষ্ঠান। এই যে কথাটি আছে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আমি আপাতত কেটে দিচ্ছি। আর্থিক মধ্যস্থতাকারী ব্যবসায় প্রতিষ্ঠান। আচ্ছা, ভালো কথা, আমার যেটা আগেও বলেছি আমার ক্যামেরা একটু নিচে, আমার স্ক্রিন একটু উপরে, কম্পিউটার স্ক্রিন, দ্যাট ইজ আমি একটু উপরের দিকে পড়ানোর সময় একটু উপর দিকে তাকাতে হয়, অন্য কিছু মনে করো না। যাই হোক, এই যে লাইনটি আছে আমি কেটে দিলাম ভালো মতন। সো ব্যাংক কি? ব্যাংক একটি প্রতিষ্ঠান যারা আমানত হিসাবে অর্থ জমা রাখে বা অর্থ সংগ্রহ করে এবং ঋণ দেয় এবং বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে। এটা কিন্তু আমরা খুব ভালোভাবে জানি। তবে এই যে সংজ্ঞা বা এই লাইন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছিল যেটা আমি কেটে দিয়েছি, এই যে এটা আর্থিক মধ্যস্থতাকারী ব্যবসায় প্রতিষ্ঠান। সো ব্যাংক কিন্তু মূলত একটি ব্যবসায় প্রতিষ্ঠান, এটি আমরা জানি ভালোভাবে, কারণ তার মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন। সব ব্যাংকের না, কেন্দ্রীয় ব্যাংক বা সরকারি ব্যাংকের কিন্তু মূল উদ্দেশ্য মুনাফা অর্জন না, বাট বেশিরভাগ ব্যাংক বা ব্যাংক বলতে আমরা যেগুলোকে বলি বাণিজ্যিক ব্যাংক, তাদের মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন, এবং প্রত্যেকটি ব্যাংক প্রতিষ্ঠান কিন্তু একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যবসায় প্রতিষ্ঠান। সো গেল, কিন্তু এই যে কথাটি আছে আর্থিক মধ্যস্থতাকারী, এটা কেন বলা হয়েছে? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট। সো ধরে নাও এটা হলো একটি ব্যাংক। আচ্ছা, আমার হ্যান্ডরাইটিং এর চেয়ে আমার ড্রয়িং আরো বেশি বাজে, সো ট্রাই করি ভালো মতো আঁকার জন্য। ধরে নেই এটি একটি ব্যাংক, যেমনই হলো এটি একটি ব্যাংক ধরে নেই। সো এটি আচ্ছা লিখে না দিলে বুঝবে না কেউ। সো ব্যাংক, এখন এইখানে হচ্ছিল একটি পক্ষ এবং এইখানে হলো আরেকটি পক্ষ। সো দেখো ব্যাংক কি করে বলতো? একটি পক্ষের কাছ থেকে অর্থ গ্রহণ করে এবং সেই অর্থ অন্য একটি পক্ষকে প্রদান করে। এখন এই অর্থ কি হিসাবে গ্রহণ করে? আমানত। এবং এটাকে কি হিসাবে প্রদান করে? ঋণ। সো দেখো, এই যে ব্যাংক একটি পক্ষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে আমানত হিসাবে এবং সেই অর্থ অন্য একটি পক্ষকে ঋণ হিসাবে প্রদান করে দিয়ে যাচ্ছে। সো দেখো আলটিমেটলি কি হলো, এই 1 নম্বরের টাকাই কিন্তু আলটিমেটলি এই 2 নম্বরের কাছে চলে গেল। বা আমি 1 নম্বর 2 নম্বর লা লিখে কাজ করি, এখানে লিখি এক্স আর এখানে লিখি ওয়াই। সো কি হচ্ছিল, আলটিমেটলি কিন্তু এক্স এর টাকাটা ওয়াই এর কাছে চলে গেল, বাট এক্স সরাসরি ওয়াই এর কাছে দিতে পারে না, কজ কিভাবে একটা মানুষ অন্য একটা মানুষকে টাকা দিবে, চেনে না জানে না। সো কি করে? ব্যাংকের মাধ্যমে দেয়।
এই যে এক্স ব্যাংকে অর্থ দিল, নিশ্চয়ই বিনিময়ে তারা কিছু সুদ পায়, এবং ব্যাংকও মিস্টার ওয়াই কে যে টাকা দিল তার বিনিময়ে একটু বেশি হারে সুদ পায় ব্যাংক। যাই হোক, এটা তো আরো অন্য বিষয় আছে, এগুলো আমরা পরে ডিসকাস করবো। বাট মূল কি, ব্যাংক একটি পক্ষের কাছ থেকে অর্থ নিয়ে সেটি অন্য একটি পক্ষকে দিচ্ছে। সো এই যে একটি মাঝখানে একটি মিডিলম্যান হিসেবে কাজ করছে না, এই রিজনেই বলা হয় ব্যাংক একটি আর্থিক মধ্যস্থতাকারী। সো মূলত মধ্যস্থতাকারী, কিন্তু কিসের মধ্যস্থতা করে বলতো? অর্থের। একটা মাঝখানে থেকে একটি পক্ষের কাছ থেকে অর্থ নিয়ে সেই অর্থতে অন্য একটি পক্ষকে দেয়। দ্যাট ইজ ওয়াই এখানে বলা হয় ব্যাংক একটি আর্থিক মধ্যস্থতাকারী ব্যবসায় প্রতিষ্ঠান। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। সো এই লাইনটি যখনই কোনো টিচার দেখবে তোমার সংজ্ঞার মধ্যে আছে, সে বুঝবে না এই ছেলে যে লিখেছে সে অবশ্যই কিছু জানে, আর না এই কথাটি লিখতে পারতো না। সো আর্থিক মধ্যস্থতাকারী ব্যবসায় প্রতিষ্ঠান। আমি দেখছি অনেকেই সংজ্ঞা বলে দিয়েছে যে যে ব্যবসা প্রতিষ্ঠান কম সুদে আমানত গ্রহণ করে এবং বেশি সুদে প্রদান করে তাকে ব্যাংক বলে। অবশ্যই এটি 100% রাইট সংজ্ঞা। তবে যখন তোমরা একটু বড় হবে তখন কিন্তু তোমাদের এই সংজ্ঞাটি পড়তে হবে। সো কেন না তোমরা এখন থেকে এটি পড়ে ফেলো, সো দ্যাট তোমাদের আগামীতে গিয়ে আর সমস্যা না ফেস করতে হয়। আচ্ছা, সো অনেকেই বলেছে সার্ভিস চার্জ পায়, সুদ পায়। আচ্ছা, সো আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। তোমরা একটু বলো তো তোমরা যে ব্যাংকের ধারণা বা এই যে মূল কনসেপ্টটি একটি আর্থিক মধ্যস্থতাকারী ব্যবসা প্রতিষ্ঠান, এটি বুঝতে পেরেছো? এটা আমাকে কমেন্টে জানিয়ে দাও তো এখনই তোমরা এটা বুঝতে পারলে কিনা। এই যে আর্থিক মধ্যস্থতাকারী ব্যবসা প্রতিষ্ঠান, কেন মূলত এই যে এই কথাটি এসেছে, এই যে এই কথাটি, এটি তোমরা বুঝতে পেরেছো কিনা জানিয়ে দাও তো একটু আমাকে। একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে ভাইয়া হ্যাঁ এটা বুঝতে পেরেছি, কারণ একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আচ্ছা, সো অনেকেই বলছে হ্যাঁ বুঝতে পেরেছি। বাকি সবাই একটু জানিয়ে দাও, জানালে আমি পরের টপিকে চলে যাব। আচ্ছা, সবাই বলছে বুঝতে পেরেছো, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে যেহেতু পেরেছো, এবার পানিশমেন্টের পালা। এটার উত্তর দাও। উত্তর না হলে কিন্তু ভাই তোমাদের কপালে আছে পানিশমেন্ট আছে সত্যি সত্যি। এটা বলো তো উত্তরটা কি হবে। জাস্ট এ বি সি ডি দিয়ে অ্যান্সার দিয়ে দাও, তাহলে বুঝতে পারবে যে কতটুকু বুঝতে পারলা তোমরা। এন্ড এখানে একটা টুইস্ট আছে, ছোট্ট একটা টুইস্ট। এন্ড এই টুইস্ট আশা করি তোমরা আগের যারা ক্লাস করেছো বুঝতে পেরেছো আচ্ছা এর উত্তরটা কি হবে। সো যারা কনফিউজ হবে ট্রাই করো অ্যান্সার দেওয়ার, তারপরে তো আমি দেখবই। আমার আজকে কমেন্টগুলো ঠিক মতো সামনে আসে, তো আমি একটু স্ট্রাগল করছি সামান্য তোমাদের কমেন্ট আর দেখার জন্য। ওয়েট, আবার একটু ট্রাই করে নিই। সো সবাই বলছে সি, 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 অনেকে বলছে ডি। আচ্ছা দেখা যাক কি উত্তর হয়। ডি বলছে অনেকে। সো বেশিরভাগ উত্তরই সি। দেখি বাকিরা বলতে থাকো কি অবস্থা হয়। অনেকে উত্তর দিচ্ছ, বাট আমার কিন্তু এখানে 100 জন অ্যাটলিস্ট 100টা উত্তর আসা উচিত, তোমাদের সবারই উত্তর দেওয়া উচিত এখানে, কজ তোমরা এতক্ষণ বুঝেছো এটা। আচ্ছা, সো অডিয়েন্স পোলে বলছে সঠিক উত্তর সি। সো আপাতত দৃষ্টিতে আমি সি কে রাইট ধরে নিচ্ছি, বাট এটা তো আর কনভেন্ট করার প্রতি না যে আমি জাস্ট সি বললে হয়ে গেল। জাস্ট দেখতে হবে অ্যাকচুয়ালি কি সি উত্তর নাকি অন্যটা রাইট উত্তর। দেখা যাও, দেখো তো। ব্যাংক এক প্রকার, ব্যাংক হলো এক প্রকার কি বলতো, ব্যাংক কি ব্যবসায় প্রতিষ্ঠান? হ্যাঁ, ব্যাংক ব্যবসা করে মুনাফা অর্জনের উদ্দেশ্য। সো ব্যবসা প্রতিষ্ঠান এটি রাইট। আর্থিক প্রতিষ্ঠান, ওরা কি নিয়ে কাজ করে? অর্থ। সো হ্যাঁ, আর্থিক প্রতিষ্ঠান, এটাও রাইট। দেন সিতে কি বলছে? আর্থিক মধ্যস্থতাকারী ব্যবসা প্রতিষ্ঠান। হ্যাঁ, তারা আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান প্লাস মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, এবং লাস্টে বলছে আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, এটাও রাইট। সো আলটিমেটলি আমার কিন্তু সবগুলো রাইট বলতো। বাট তোমাকে একটা জিনিস দেওয়া হলো, দেখো দেখো তো, তোমাকে একটা বললো একটা ব্যাট দিতে, যে তোমার কাছে 500 টাকা আছে, এই 3টি ব্যাট আছে, তুমি কোন ব্যাটটি নিবা? তোমার 3টি ব্যাটই ভালো, বাট একটা ওর মধ্যে একটু বেশি ভালো, তোমার দাম সমান, তুমি নিশ্চয়ই সবচেয়ে ভালো ব্যাটটা নিবা, তাই না? ঠিক একইভাবে এখানে একদম কোন অপশনে আহ আচ্ছা এখানে আচ্ছা ঠিক আছে, এখানে অপশনে তোমার সবচেয়ে বেশি রাইট কোনটা বলো তো? সবচেয়ে বেশি রাইট কিন্তু সি। সো এখানে রাইট অ্যান্সার হবে সি। বাট যদি ই দিয়ে বলা থাকতো এখানে,
সবগুলো, তাহলে কিন্তু আলটিমেটলি উত্তর সবগুলো হতো, বাট যেহেতু এখানে সবগুলো নাই, দ্যাট ইজ ওয়াই তোমার উত্তর হবে এখানে সি। সো আমি বাকি উত্তরগুলো কেটে দেই, আমার এখানে রাইট অ্যান্সার হচ্ছিল সি। সো এখানে রাইট অ্যান্সার দেখতে পাবো এখানে সি কালার হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন সি হয়েছে, কারণ সি অপশনের সবগুলো কিন্তু একদম 100তে 100 সঠিক, বাকিগুলো সঠিক, বাট সি একটু বেশি ভালো বলে আমরা সি কে নিব। আচ্ছা, এখানে একটা টপিক বাদ দিয়ে গিয়েছি, সেটা হলো ব্যাংককে আধুনিক অর্থনীতির জীবন শক্তি বলা হয়, বা ব্যাংক ইজ দ্য লাইফ ব্লাড অফ মডার্ন ইকোনমি। তোমাদের এমসিকিউ আসতে পারে আধুনিক অর্থনীতির জীবন শক্তি কি? অর্থ, অর্থায়ন, ব্যাংক, একটা কিছু দিয়ে দিল, তোমরা তখন আসবে আচ্ছা আধুনিক অর্থনীতি অর্থ হবে, আবার অর্থায়ন হতে পারে, আবার ব্যাংকও হতে পারে। মাথায় রাখবা ব্যাংকে আধুনিক অর্থনীতির জীবনী শক্তি বলা হয়, আর ব্যবসায়ের জীবনী শক্তি কিন্তু অর্থ, বা অর্থনীতির জীবনী শক্তি কিন্তু ব্যাংক। এটা কিন্তু কনফিউজ হবে না, আমি আগের ক্লাসে পড়িয়েছি। অর্থ হলো ব্যবসার জীবনী শক্তি বা লাইফ ব্লাড, আর ব্যাংক হলো মডার্ন ইকোনমিক লাইফ ব্লাড। সো আই থিঙ্ক এগুলো তোমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা পরবর্তী টপিকে যাব। সো এগুলো খুবই ছোট টপিক, একদম সময় দিব না, একদম তাড়াতাড়ি পড়িয়ে যাব, কারণ এগুলো তোমরা অ্যাকচুয়ালি নিজের পড়লে বুঝবে। খুব একটি আমি টাইম দিব না এখানে। সেটি হলো ব্যাংক শব্দের অর্থ ও উৎপত্তি। ব্যাংক একটি ইংরেজি শব্দ, আমরা জানি ব্যাংক একটি ইংলিশ শব্দ বা ইংরেজি শব্দ, এবং ব্যাংক শব্দের আবিধানিক অর্থ হলো ক্ষেতের আইল, নদী, জলাশয়ের তীর, কুল, কিনারা, লম্বা বেঞ্চ, কোনো বস্তুর স্তূপ, ধান ভান্ডার ইত্যাদি। সো আলটিমেটলি এটার অনেক অর্থ আছে, বাট তোমরা বিভিন্ন বই পড়ো, একজন এক এক স্যারের বই পড়ো, অনেকে এফ এম শহীদুল্লাহর বই পড়ো, শহীদুল্লাহ স্যারের বই পড়ো, অনেকে খালিকুজ্জামান স্যারের বই পড়ো, প্লাস এক এক কলেজে কিন্তু এক এক ভালো ভালো টিচারের বই আছে, তোমরা কিন্তু একজনে পড়ো, এবং সেখানে দেখো অনেক কিন্তু অপশন আছে, বাট এই নামগুলো একটু কমন যেখানে আছে তাই আমি দিয়েছি। অ্যান্ড এই একটা হচ্ছিল খুব আচ্ছা, আমাকে বলছো, আমাকে হচ্ছে ভাইয়া আবার একটু বলেন কোনটা বললাম, একটু বুঝলাম না, আমাকে বলিয়ে বলো যে কোনটা বলবো, তাহলে আমি বুঝতে পারবো। সো আচ্ছা, এখানে কি একটা জিনিস দেখো, ব্যাংক কোন শব্দ থেকে কোন শব্দে এসেছে, এটি কিন্তু এক এক বইতে এক এক রকম দেওয়া আছে, বাট এই জন্য এটা না অ্যাকচুয়ালি কোনো পরীক্ষাতে খুব একটা আসে না, বাট এই যে আছে প্রথমে ব্যাংককে জার্মান শব্দ, সেখান থেকে হয় ব্যাংকো, যেটি ইটালীয় শব্দ, এবং লাস্টে আসে ব্যাংক ইংরেজি শব্দ। এটি অনেকগুলো বইতে দেওয়া আছে, একটু কমন, দ্যাট ইজ আমি মেনেছি, বাট এটা এক এক বইতে এক এক রকম। অনেক জায়গায় দেখা যায় যে অনেক জায়গায় দেখা যায় কিন্তু একাধিক স্টেপ থাকে, যে 4-5টা দেশের থাকে। সো এখানে অ্যাকচুয়ালি কম, আমি জাস্ট কমন বইগুলোতে পেয়েছি যে প্রথমে আসে জার্মান শব্দ ব্যাংককে, BANK ই ব্যাংকে, এরপরে ব্যাংক থেকে আসে হচ্ছিল ইটালি শব্দ, ইটালি শব্দতে কি BANCO ব্যাংকো বা ইটালি শব্দ, এবং সেখান থেকে আছে আমাদের বর্তমানে যেটি আছে ব্যাংক। বর্তমানে কিন্তু আমরা ব্যাংক চলি, এবং ব্যাংক একটি কেমন শব্দ, এর একটা হলো ইংরেজি শব্দ। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ও আচ্ছা, আমাকে বলছে ব্যাংক ইজ দ্য লাইফ ব্লাড অফ মডার্ন ইকোনমি, বুঝতে পারেনি একজন। ওকে, সো দেখো এটা জাস্ট তোমার মাথায় রাখবা, ব্যাংক হলো আধুনিক অর্থনীতির জীবনী শক্তি। সো আধুনিক অর্থনীতির জীবনী শক্তি হচ্ছিল ব্যাংক, কিন্তু ব্যবসায়ের জীবনী শক্তি কিন্তু অর্থ। আমি আমার ফাইন্যান্স ফার্স্ট ইয়ার ক্লাস কিন্তু তোমাদের পড়িয়েছি যে ব্যবসার জীবনী শক্তি কি, ব্যবসার জীবনী শক্তি হলো অর্থ, কিন্তু আধুনিক অর্থায়নের জীবনী শক্তি হলো ব্যাংক। এই দুটিকে একদমই কনফিউজ করা যাবে না। সো আই থিঙ্ক তোমরা এই টপিক পড়েছো, আমরা পরবর্তী টপিকে যাব। আচ্ছা, এই টাইমটা আমি একদমই সময় দেব না, তোমরা যখন স্লাইড পাবে তোমরা পড়ে নিবে। যে ব্যাংক শব্দের অর্থ উৎপত্তির মাধ্যমে আমরা দেখেছি প্রথমে আসে মুদ্রার প্রচলন, যেখানে দেখা যায় অর্থের নিরাপত্তা বিধানের প্রয়োজন অনুভব হবে, এবং অনুভব হয় যে অর্থ আছে বাট কোথায় রাখবো, নিরাপত্তার জন্য ব্যাংকের প্রকাশ ঘটে আলটিমেটলি। সেখান থেকে আমরা দেখতে পারি হচ্ছিল ঋণ ব্যবসার প্রচলন, ব্যাংক, অর্থাৎ যখন ব্যাংক হয় তখন তাকে ঋণেরও প্রয়োজন হয়, ঋণ হয়, এবং এই ঋণের জন্য মহাযান বা অর্থ ও ঋণের ব্যবসায়ী শ্রেণীর উদ্ভব হয়, যারা অ্যাকচুয়ালি উচ্চ সুদের বিনিময়ে ঋণ দিত। দেখেন সেখান থেকে বিভিন্ন সভ্যতার তৈরি হয়, এখানে ব্যাবিলন সভ্যতা আছে, চৈনিক সভ্যতা আছে, রোমান সভ্যতা আছে, তাদের ওইসব সভ্যতা দেখা যায় ব্যাংকিং ব্যবস্থার অনেক বেশি উন্নয়ন ঘটে। তারপর কি হয় যে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, ব্যাংক যেখানে প্রাতিষ্ঠানিক ব্যাংক তৈরি হয়, বা শাখা বা প্রতিনিধি ব্যাংকের সূত্রপাত হয়, সেখান থেকে আছে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের আস্তে আস্তে দেখা যায়, যখন অনেক বাণিজ্যিক ব্যাংক হচ্ছে তখন আস্তে আস্তে কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রয়োজন অনুভব করা হয়, এবং সেখান থেকে কেন্দ্রীয় ব্যাংকের প্রাদুর্ভাব হয়, এবং লাস্টে আমাদের আধুনিক যুগে হয় যেখানে আমাদের দেখা যাচ্ছে বিশেষায়িত ব্যাংক আছে, শাখা ব্যাংক, একক ব্যাংক, এরকম প্রচুর রকম
ব্যাংকিং ব্যবস্থা তৈরি হয়েছে। সো এই ছিল মূলত, তোমরা নিজেরা পড়ে নিবা, কজ এখানে বোঝানোর কিছু একটি নেই। এরপর আমরা চলে যাব ব্যাংকিং কি। এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, তোমরা একটু কমেন্ট জানাও তো তোমরা অ্যাকচুয়ালি কে কোন স্যারের বই পড়ে, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমার যে স্টুডেন্টস গুলো আছে তারা মূলত কোন কোন স্যারের বই ফলো করে। আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি সিটি কলেজে পড়তাম, আমি সেখানে পড়তাম হচ্ছিল খালিকুজ্জামান স্যারের বই, যার বই অন্য অন্য সকল কলেজে খুব ভালোভাবে পড়ে। এখন স্যার অ্যাকচুয়ালি টিচিং প্রফেশনে নেই, তিনি এখন রিটায়ারমেন্টে চলে গিয়েছেন। এবং এই স্যারের সাথে সাথে পড়তাম FM শহীদুল্লাহ স্যারের বই, তার বইও খুব ভালো ছিল। আমি মূলত এই দুইটি বই ফলো করতাম। তো তোমরা একটু জানিয়ে দাও তো যে তোমরা কে মানে কার কার কোন কোন স্যারের বই পড়ো, জাস্ট আমি দেখতে পারবো। আচ্ছা, তো তোমরা লিখতে থাকো, এর মধ্যে আমি পড়ি বাকিটুক। ব্যাংকিং কি আমরা তো জানলাম, ব্যাংকিং আমরা শুনি ব্যাংকিং একটা ওয়ার্ড আমরা কিন্তু প্রায় ইউজ করি, বাট এই ব্যাংকিংটা কি? সো ব্যাপক অর্থে জনসাধারণের কাছ থেকে চলতি, সঞ্চয় ও মেয়াদ হিসাবে আমরা তিনটা পড়েছি। কি কি বলতো? চলতি, সঞ্চয় এবং মেয়াদি। এই তিনটা কি? এরা তিন প্রকার আমানত। এটা আমরা আগামী অন্য একটি অধ্যায় পড়বো, আমরা এখন এগুলো নিয়ে মাথা ঘামাবো না। সো আলটিমেটলি চলতি, সঞ্চয় ও মেয়াদি হিসাবে অর্থ গ্রহণ, চেক গ্রহণ ও পরিশোধ, ঋণ প্রদান, বিল বাট্টাকরণ, এক স্থান থেকে অন্য স্থানে গ্রাহকদের অর্থ স্থানান্তর সাহায্য করা সহ প্রভৃতি কাজের সমষ্টিকে ব্যাংকিং বলা হয়। সো আলটিমেটলি জনগণের কাছ থেকে বিভিন্ন আমানতের মাধ্যমে অর্থ সংগ্রহ এবং চেক প্রদান, পরিশোধ বা বিল প্রদান, বিল বাট্টাকরণ, অর্থ পরিশোধ সহ যত রকম কাজ করে ব্যাংক, সকল কাজকে একত্রে ব্যাংকিং বলা হয়। এটি ছিল কি? ব্যাপক অর্থে। বাট আমি সহজ অর্থে পড়ি। সহজ অর্থে ব্যাংকিং প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত কার্যাবলীকে বলা হয় ব্যাংকিং। সো ব্যাংক প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত কাজ, একটি ব্যাংক যেই সকল কাজ করবে তার সকল কাজকে বলা হবে ব্যাংকিং। ব্যাংকিং কিন্তু প্রচুর কাজ করে, মানে ব্যাংকিং মুনাফা অর্জনের উদ্দেশ্যে যেই সকল কাজ করে তার সকল কাজকে আমরা আলটিমেটলি বলবো ব্যাংকিং। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, প্রথমে আছে ব্যাংকিং প্রতিষ্ঠান সম্পাদিত কার্যাবলীকে বলা হয় ব্যাংকিং। সো একটি ব্যাংক প্রতিষ্ঠান তারা যে সকল কাজ করে তাকে একত্রে বলা হয় ব্যাংকিং। আই হোপ ব্যাংকিং কি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন অনেকে বলেছে অনেক বই, সো বলেছে শহীদুল্লাহ স্যারের বই পড়ে, জাহিদ স্যারের বই পড়ে, খালেকুজ্জামান স্যারের বই, খালেকুজ্জামান স্যার, FM শহীদুল্লাহ স্যার, খালেকুজ্জামান স্যার। আচ্ছা, FM শহীদুল্লাহ স্যার আমার খুব ফেভারিট একটা স্যার, এবং স্যারকে আমার নাম বললে স্যার আমাকে খুব ভালো মতো চেনে, যে আমার নাম যে স্যার রায়ান চেনেন কিনা, যে সিটি কলেজে ছিল, এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, খুব ভালো মতো চেনে। বা স্যারকে যদি বলো যে স্যার রায়ান 10 স্কুলের ক্লাস না রায়ান ভাইয়া, স্যার দেখবে আমাকে আশা করি চিনবেন। স্যারের তো প্রচুর স্টুডেন্ট, বাট আমাকে খুব আদর করতেন। আমাকে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে আমার কয়েকজন বন্ধুকে নিয়ে স্যার খুব ভালো মতন স্টার কাবাবে নিয়ে খাইয়েছিলেন, এখনো মনে আছে। আচ্ছা, একজন পরে পদ্মা প্রকাশনী, দেন খালিকুজ্জামান স্যার পদ্মা প্রকাশনী, পদ্মা, দেন খান ঘোষাল স্যার, খালিকুজ্জামান, শহীদুল্লাহ, খালিকুজ্জামান, মোহাম্মদ খালিকুজ্জামান স্যার, DCC খালিকুজ্জামান, FM শহীদুল্লাহ, দ্বিতীয় পত্র খালিকুজ্জামান। আচ্ছা, পদ্মা প্রকাশনী এবং আরো পরে, ওকে, আখতার হোসেন স্যারের বই, খালেকুজ্জামান স্যার। যাক, আমাদের খালেকুজ্জামান অনেক বই। অধ্যাপক শাহজাহান মিয়া, ও শাহজাহান স্যারের বইও শুনেছি। আচ্ছা, আমি ঠিক জানি না শাহজাহান স্যার কি ঢাকা কমার্স কলেজের টিচার মোস্টলি নাকি নটরডেমের, আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছি, বাট স্যারের নাম শুনেছি। স্যারের বই খুবই ভালো বই। আচ্ছা, খালেকুজ্জামান, যমুনা প্রোডাকশনের খালেকুজ্জামান, পদ্মা প্রকাশনী, FM শহীদুল্লাহ, আদমজিয়ার কেউ আছে। আচ্ছা, তো দেখা যায় অনেক খালিকুজ্জামান স্যারের বই। আমি অ্যাকচুয়ালি মেনলি পড়তাম খালিকুজ্জামান স্যারের বই বা এবং সাথে FM শহীদুল্লাহ, বাট এর বাইরেও কিন্তু প্রচুর বই ছিল বাজারে, খুব ভালো ভালো, খুব স্যার। ইভেন আমি এক সিটি কলেজে অনেক ভালো ভালো, মানে যাদের মনে করেন টিচার অত নাম না, বাট তাদের বইটা খুব ভালো ছিল। এন্ড একটু আগে যে একটা স্যারের নাম পড়লাম, যে ভুলে গেলাম নামটা, কই জানি, শাহজাহান মিয়া স্যারের বই, তার বইও খুব ভালো ছিল। এরকম অনেক নাম শুনেছি অ্যাকচুয়ালি। যাই হোক, সব বই কম বেশি ভালো, সব বই এমনি মেন কনসেপ্টটা পড়ানো আছে। আচ্ছা, সো ব্যাংকিং কি তোমরা আশা করি বুঝতে পেরেছো। ভাইয়া আপনার বই কবে আসবে ভাইয়া? আমি এখনো এত বড় কোনো টিচার হইনি যে আমি বই লিখবো। আমার বই লিখলে কেউ পড়বে না, কজ আমার
আরো 10 বার জন্ম নেওয়া লাগবে খালেকুজ্জামান স্যার বা শহীদুল্লাহ স্যারের মতো বই লেখার জন্য। আমার বই কখনো আসবে না। এর চেয়ে যেসব ভালো ভালো বই আছে সেসব শাহজাহান মিয়া স্যার, খালেকুজ্জামান স্যার, শহীদুল্লাহ স্যারের বই পড়ো বা পদ্মা প্রকাশনী, ওইসব বই প্রচুর ভালো। আমার বইয়ের আশায় বসে থাকার দরকার নেই, কজ আমার বই পড়লে স্টুডেন্ট পাস করতে পারবে না। যাই হোক, এবার আমরা দেখেছি ব্যাংকারকে। সো আমরা কি পড়েছি? ব্যাংকিং কার্যক্রমের সাথে জড়িত। আচ্ছা আচ্ছা সরি, ব্যাংকারকে এরা পড়িনি, আমরা ব্যাংকিং পড়েছি। যে ব্যক্তি ব্যাংক ব্যবসার কর্মকাণ্ডের সাথে কার্যরত থাকে তাকে ব্যাংকার বলা হয়। সো আমরা মাঝে মধ্যে বলি যে বলে সে কি, সে হচ্ছিল বলে ব্যাংকার। সো ব্যাংকার হচ্ছিল আলটিমেটলি যে ব্যাংকিং কার্যক্রমের সাথে জড়িত বা একটি ব্যাংক প্রতিষ্ঠানের সাথে জড়িত। এইবার বলতো, চেয়ারম্যান, একটা ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপক, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক, ব্যবস্থাপক, হিসাব নিরীক্ষক, এরা কিন্তু সরাসরি ব্যাংকিং কার্যক্রমের সাথে জড়িত থাকে। অর্থাৎ একটা ব্যাংক প্রতিষ্ঠান যেই সফিস্টিকেটেড বা একটি নির্দিষ্ট ভিন্নটি কাজ করে, তারা কিন্তু সে ভিন্ন কাজের সাথে জড়িত থাকে। তবে দেখো তো, সিকিউরিটি গার্ড বা পিয়ন যারা থাকে, এরা কি অ্যাকচুয়ালি ব্যাংকার? এরা কিন্তু আমাদের একটি ব্যাংকে কিন্তু আমরা দেখি অনেক পিয়ন থাকে, সিকিউরিটি গার্ড থাকে, এবং এরা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। কজ একটা ব্যাংকে যদি একটা সিকিউরিটি গার্ড না থাকতো, প্রত্যেক দিন কিন্তু ব্যাংকগুলো লুটপাট হতো। সো একটা ব্যাংকে যেরকম একজন অ্যাকাউন্টেন্ট যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ একজন সিকিউরিটি গার্ড, একজন পিয়ন। যত ফুড ফরমাত আছে, একটা ব্যাংকে কিন্তু প্রচুর কাগজপত্র প্রিন্ট করতে হয়, দিকে নিতে হয়। এটি কিন্তু কোনো ব্যাংকার চাইলেও করতে পারে না, বা যে অ্যাকাউন্টেন্ট বা যারা হিসাব রক্ষক, এটা কার করতে হয়? পিয়নের করতে হয়। অবশ্যই যারা সিকিউরিটি গার্ড পেন, ওদেরকে অবশ্যই শ্রদ্ধা জানাই, কজ তাদের ছাড়া এরকম ব্যাংক প্রতিষ্ঠান হতে পারতো না। তবে তারা কি পার্টিকুলার ব্যাংকিং কাজ কোনো প্রদান করে নাকি? দেখো, একটা অফিসে একটা পিয়নের যেই কাজ বা একটা সিকিউরিটি গার্ডের যেই কাজ, একটা ব্যাংকেও কিন্তু ঠিক একই প্রকার কাজ। সো এই যে যেসব ব্যক্তি আছে, সিকিউরিটি গার্ড বা পিয়ন, যারা নর্মাল কাজ করে, এদের কিন্তু আমরা অ্যাকচুয়ালি ব্যাংকার বলবো না। আমরা ব্যাংকার কাদের বলবো? যারা ব্যাংকিং কার্যক্রমের সাথে সরাসরি জড়িত। অর্থাৎ একজন চেয়ারম্যান, সে ডিসিশন নিয়ে আসছে আমার ব্যাংকে কি করতে হবে, কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে। ব্যবস্থাপনা পরিচালক, ব্যবস্থাপক, হিসাব নিরীক্ষক, তারা কিন্তু সবই ব্যাংকিং কাজের সাথে কাজ করে। বাট একজন সিকিউরিটি গার্ড, সে ব্যাংকের হোক বা একটা প্রতিষ্ঠানের হোক বা একটা দোকানের হোক, সবার কাজ কিন্তু একটি, যে বাইরে থেকে যদি কোনো শত্রুর আক্রমণ হয়, সে বাঁচাবে, বা মানুষদের লাইনে ঠিক যেন সিরিয়াল বাই আসে সেগুলো দেখবে। একটা পিওনের কাজ কিন্তু সেম, যে এইখানে অলওয়েজ ফুড ফরমাস কাজ করবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কারা অ্যাকচুয়ালি ব্যাংকার, কারা অ্যাকচুয়ালি ব্যাংকার না। ভাইয়া ফিনান্সের আগের ক্লাসে কবে দেবে আমি আজকে বলে দিব আমাদের গ্রুপের মডারেটরদেরকে, তারা যেন গ্রুপে তোমাদের শিট দিয়ে দেয়। সো এইবার তোমরা বলো তো, এইটার উত্তর কি হবে? কে ব্যাংকার নয়? একটু বলো, তাহলে বুঝতে পারবো কত তোমরা বুঝতে পেরেছো এখন কথা। তাড়াতাড়ি উত্তর দাও। এবিসিডি কোনটা উত্তর হবে? দিয়ে দাও দেখি কি পড়েছো। আচ্ছা আচ্ছা, আগে উত্তর দাও, তারপরে শুনি। আচ্ছা, একজন বলছে যে ভাইয়া পিডিএফ দেখে পড়ে নোট করতে গেলে ক্লাসটি ফুল ফোকাস করতে পারি না। আচ্ছা ভাইয়া, কোনো অসুবিধা নাই, তুমি ক্লাসটি ফোকাস করো, তোমাদের নোট দিয়ে দেওয়া হবে, এবং ক্লাস তো অবশ্যই এখানে আমাদের সেভ করা থাকেই। তোমরা সেই ক্লাস আবারও রিপিট দেখতে পারবে, এবং আমাদের পিডিএফ অবশ্যই দিয়ে দেওয়া হবে, সো দ্যাট তোমরা এটা ইজিলি তোমরা এখানে মানে দেখে পরে ক্লাস করতে পারো। সবাই দেখি বি বলছে। এই আনিসুর রহমান, তুমি কেন এ বললে ভাইয়া? দেখো তো কি উত্তর হবে। আর জান্নাতুল ফেরদৌস ফুল আগে দিয়েছো সি উত্তর। কি উত্তর হবে দেখো তো, সবাই বলো। আব্দুল্লাহ রাফাত, অনেকক্ষণ পরে দেখলাম আগের ক্লাসে অনেকগুলো উত্তর দিয়েছিলে। আচ্ছা, পিডিএফ কি আজকে দিবেন? আচ্ছা ভাইয়া, আমি অ্যাকচুয়ালি পিডিএফ করে গ্রুপের যে মডারেটর আছে ওদের হাতে দিয়ে দেয়। এখন ওদের সাথে আজকে আমার একটু কথা বলতে হবে, পিডিএফ কবে দিবে। আই হোপ ওরা টাইমলি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সো এখানে উত্তর হচ্ছিল, রাইট অ্যান্সার কি দেখো তো, চেয়ারম্যান। আচ্ছা, ব্যাংকার বলেছেন নয়, মানে বাকি তিনটা অপশন হবে ইয়েস, একটা নো। সো ব্যাংকারকে যারা ব্যাংকিং কার্যক্রমের সাথে জড়িত থাকে, দেখো তো, চেয়ারম্যান জড়িত থাকে, থাকে। পরিচালক থাকে, থাকে। হিসাব নিরীক্ষক থাকে, থাকে। আর ড্রাইভার কি থাকে? না, সে কিন্তু জেনারেল কাজ করে, যেটা একটা ব্যাংকের ড্রাইভার যে কাজ করবে, একটি প্রতিষ্ঠানের ড্রাইভার কিন্তু সেম কাজ করবে। সো আলটিমেটলি এটার উত্তর হবে বি। সবাই মোটামুটি
বুঝতে পেরেছো, বি, এন্ড রাইট অ্যান্সার হচ্ছিল বি। নেয়ামুল ভুইয়া বলেছে বি 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 বলে দিয়েছে, আচ্ছা সো বি। দেখা যাক আমাদের টপিক কয়টি আছে আজকে। টপিক একটু বেশি বাট ছোট ছোট, এরপরে খুব শর্টে পড়া হয়ে যাবে আজকে, সো অসুবিধা নেই। এইবার যে টপিকগুলো খুবই শর্টে পড়ে যাবো কজ এগুলো খুব ইজি। সো ব্যাংকের কার্যাবলী বা ব্যাংক কি কি কাজ করে। প্রথমে ব্যাংকের ফার্স্ট কাজ কি, আমানত সংগ্রহ করা। আমার গ্রাহকের কাছ থেকে বিভিন্নভাবে আমানত সংগ্রহ করে বিভিন্ন হিসাবের মাধ্যমে, মানে আমি গ্রাহক, ব্যাংক আমার কাছ থেকে চলতি সঞ্চয় বা মেয়াদ হিসেবের মাধ্যমে অর্থ সংগ্রহ করবে। সে অর্থ কি লিখে দিবে না। সো প্রথমে ব্যাংকে অর্থ চলে আসলো এবং আমানত সংগ্রহের মাধ্যমে, এবং পরে তারা অর্থ পরিশোধের মাধ্যমে। আচ্ছা, সো আমার কাছ থেকে কিন্তু অর্থ ফার্স্ট অফ অল নিল, এই যে আমি মিস্টার এক্স আমার কাছ থেকে অর্থ নিল, বাট সারা জীবন কি অর্থ রেখে দিতে পারবে? নিশ্চয়ই না। একসময় কিন্তু সেই অর্থ আমাকে পরিশোধ করতে হবে যখন আমি যাব। তারপর মূলধন গঠন, দেখো তো এই যে একটি ব্যাংক ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন মানুষের কাছে যে অর্থ থাকে সবগুলো কিন্তু কিন্তু এক করে এবং করে একটি মূলধন গঠন করে। মনে করো আমার কাছে 1 কোটি রাইয়ান আছে বাংলাদেশে, যাদের কাছে 500 টাকা করে আছে। তো ব্যাংক কি করে, সবার কাছ থেকে 500 টাকা করে কালেক্ট করে, এবং কালেক্ট করে মোট 500 কোটি টাকা কিন্তু এক করে এবং একটা মূলধন গঠন করে। দেন সেই অর্থ কি করে, রেখে দেয় না, সেটা কিন্তু ঋণ প্রদান করে। দেন বিনিয়োগ করে, জাস্ট ঋণ প্রদান না করে ব্যাংক কিন্তু বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকে। তারপর বিনিময়ের মাধ্যম সৃষ্টি, আমাদের বিনিময়ের মূল মাধ্যম কি, অর্থ বা টাকা বা পয়সা। বাট ব্যাংক কিন্তু চেক, বিল, আরো অনেক রকম সার্টিফিকেট প্রদান করে, কিন্তু যেগুলো টাকার মানে টাকা না হয়ে টাকার মতো কাজ করে। যেমন ক্রেডিট কার্ড, আমি কিন্তু আজকে একটা জিনিস কিনতে গেলাম, সেখানে গিয়ে আমি একটা এটিএম কার্ড থেকে কিন্তু আমি অর্থ পরিশোধ মানে কিছু কিনে টাকাটি পরিশোধ করে দিয়েছি, আমার কিন্তু এখন টাকার প্রয়োজন হয়নি। তারা কিন্তু বিনিময়ের মাধ্যম সৃষ্টি করছে। বিনিময় বিল বাট্টাকরণ, ব্যবসা করতে গেলে বিনিময় বিল সৃষ্টি হয়, এবং সময়ের পূর্বে সেই বিল বাট্টা করতে হলে কিন্তু এই বাট্টাকরণের কাজ কিন্তু ব্যাংক করে থাকে। তহবিল সংরক্ষণ, মানুষের তহবিল সংরক্ষণ করে আলটিমেটলি আমানত সংগ্রহের মাধ্যমে। আমার টাকা আজকে বাসায় পড়েছে 2000 টাকা, এটি কিন্তু হারিয়ে যেতে পারে বা চুরি হতে পারে, আমি কি করব, ব্যাংকের কাছে দিব, তারা কিন্তু এই তহবিলের সংরক্ষণ করবে। অর্থ স্থানান্তর, ইজিলি কিন্তু আমরা এক স্থান থেকে অন্য স্থানে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারি। জাস্ট যেরকম বলি, বিভিন্ন ব্যাংকের কিন্তু অনলাইন অ্যাপ আছে, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে যেরকম বিকাশ এক জায়গা থেকে অন্য জায়গায় অর্থ পাঠিয়ে দেয়, ঠিক একইভাবে ব্যাংকেও কিন্তু সেম কাজটি করতে পারে। তারপর আচ্ছা, ব্যবসা বাণিজ্যের সহায়তা। আচ্ছা, অ্যাকশন বলছে এগুলো কি বুঝতে হয়, একটু বুঝিয়ে দিলে ভালো, অনেকে বুঝতে কনফিউশন হতে পারে। সো দ্যাট তোমাদের প্রশ্ন আসতে পারে ব্যাংকের কার্যাবলী কি, যেখানে 5-6টা পয়েন্ট তোমরা লিখে বা 10টা পয়েন্ট লিখে শর্টে লিখে দিলা, তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে। দেন ব্যাংক বিভিন্ন ব্যবসা বাণিজ্যকে অর্থে প্রদানের মাধ্যমে সহায়তা করে থাকে। দেন বৈদেশিক মুদ্রার লেনদেন, আমরা কিন্তু লিগালি ব্যাংক ছাড়া অন্য কারোর সাথে বৈদেশিক মুদ্রা লেনদেন করতে পারবো না, বা মানি এক্সচেঞ্জের সাথে করবো, প্লাস ব্যাংকের সাথেও কিন্তু আমরা করতে পারবো। আমার কাছে ডলার আছে, আমি সেটি ভাঙিয়ে টাকা করে নিলাম, বা আমি আজকে দেশে বাইরে যাবো ইন্ডিয়াতে, আমি ব্যাংকের কাছে গিয়ে বললাম ভাইয়া এই যে 1000 টাকা, এর বিনিময়ে আমাকে রুপি দেন। সো বৈদেশিক মুদ্রা লেনদেন সরকারকে প্রয়োজনে সাহায্য করে লোন দিয়ে, দেন মূল্যবান সম্পদ সংরক্ষণ করে। মানুষ কিন্তু চাইলে ব্যাংকের লকারে তাদের স্বর্ণ মুদ্রা রাখতে পারে, বা মানে আমাদের সোনার জিনিসপত্র আছে, আমাদের মা বা মায়ের যে মনে করার গহনা সে রাখতে পারে, বা আমাদের গার্জিয়ানদের গহনা যেগুলো রাখতে পারি আমরা। প্রতিনিধিত্বমূলক কার্যাবলী এবং অর্থ বিষয়ক কাজ, একটি ব্যাংক একটি ব্যক্তির প্রতিনিধি হয়ে বিভিন্ন সময় কাজ করে, এবং এই যে প্রতিনিধি হিসেবে কাজ করে এর বিনিময়ে তারা চার্জ কাটে। আর বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংক বাণিজ্যিক প্রতিষ্ঠানকে কিন্তু বা ব্যক্তি পর্যায়ে কিন্তু ব্যাংক বিভিন্ন তথ্য প্রদান করে সহায়তা করে থাকে। আচ্ছা, বিনিময় বিল বাট্টা একটু বুঝিয়ে দেন, খুব শর্টে বুঝাবো। এই যেমন এটা হচ্ছিল একজন ব্যক্তি, এটি হচ্ছিল বিনিময় বিল, আর এটি হলো আরেকটি ব্যক্তি। সো এই ব্যক্তির কাছে টাকা পায়, মনে করো এই টাকা পায় এই ব্যক্তির কাছে, বাট এই ব্যক্তি টাকা না দিয়ে তাকে একটি বিনিময় বিল দিল যে ভাই আপনি রেখে দেন, আমি আপনাকে আগামী 4 মাস পরে এই টাকাটি ফেরত দিব। বাট মিস্টার এই ব্যক্তির মনে করো এখন টাকার প্রয়োজন, সো 4 মাসে ওয়েট করতে পারবে না, সে কি করবে, ব্যাংকের কাছে কি বলবে, ভাইয়া আমার এটি একটি 5000 টাকার বিল, আপনি আমাকে ভাঙিয়ে দেন। ব্যাংক কি করবে, তাকে মোট 4800 টাকা দিয়ে দিবে এই ব্যক্তিকে, আর সে 3 বা 4 মাস পরে এই ব্যক্তির কাছ থেকে মোট 5000 টাকা নিয়ে নিবে। সো এই যে নিয়ে নিল, আচ্ছা এরকম হয়ে গেছে। তো মাঝখানে যে 200 টাকা থাকলো এটি আলটিমেটলি ব্যাংকের লাভ হিসাবে থাকবে। সো এইভাবে বিনিময় বিল কাজ করে। আচ্ছা, সো
কোন দেশের অর্থনীতিতে ব্যাংকের গুরুত্ব এটি অ্যাকচুয়ালি পড়াতাম না, বাট দেখা গেছে সরকার যে বলেছে তাদের নতুন সিলেবাস এখানে এটি আছে, পড়িয়ে দিব। বিনিময়ের মাধ্যম সৃষ্টি। সো অবশ্যই তারা চেক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু বিনিময় সৃষ্টি করছে এবং লেনদেনকে অনেক বেশি ইজি করছে। বিকজ সবসময় কিন্তু আমরা টাকা নিয়ে ঘুরতে পারি না, আমাদের অন্য একটি মাধ্যম লাগবে এবং সেটি হলো চেক, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু আমরা সেই টাকার বিনিময়ে এটা ইউজ করতে পারছি। সো আলটিমেটলি ব্যাংক কিন্তু বিনিময় বিল সৃষ্টি করছে। সঞ্চয় গ্রহণ ও মূলধন সংগ্রহ, এই যে বললাম আমার মতো বাংলাদেশে 1 কোটি টাকা কাছে 500 টাকা করে ছিল, তো ব্যাংক কি করবে, এই যে সঞ্চয় ছিল 500 টাকা করে সবার কাছে সংগ্রহ করবে এবং এটা 500 কোটি টাকার মূলধন গঠন করবে। সো 500 কোটি কি ব্যাংক রেখে দিবে না, সেটি বিভিন্ন জায়গায় ঋণ বা বিনিয়োগের মাধ্যমে কিন্তু মূলধন সরবরাহ করবে এবং এইসব মূলধনের মাধ্যমে কিন্তু অন্যান্য ব্যাংকিং প্রতিষ্ঠানের সৃষ্টি হবে। অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের সহায়তা, অন্যান্য যে ব্যবসা প্রতিষ্ঠান আছে ওদেরকে অর্থ দিয়ে সহায়তা করবে। বৈদেশিক বাণিজ্য সহায়তা, আমরা জানি বৈদেশিক বাণিজ্য করতে গেলে আমাদের লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়ন প্রত্যয়ন পত্রের প্রয়োজন হয়। সো এটি কিন্তু একমাত্র ব্যাংকের মাধ্যমে করা সম্ভব। সো বৈদেশিক বাণিজ্য কিন্তু ব্যাংক ছাড়া কোনোভাবেই করা পসিবল না। দেন শিল্প উন্নয়ন, কৃষি উন্নয়ন, ব্যাংক কিন্তু শিল্প খাত বা কৃষি খাতে দেখা যায় কম সুদে একটু লোন দিয়ে থাকে বা এক্সট্রা এফোর্ট দিয়ে কিন্তু দেশের শিল্প খাত বা কৃষি খাতে উন্নয়ন করে থাকে। দেন কর্মসংস্থান, এই যে নতুন নতুন ব্যাংক সৃষ্টি হচ্ছে বা ব্যাংকের শাখা তৈরি হচ্ছে, এখানে কিন্তু কর্মসংস্থানের প্রয়োজন এবং ব্যাংক কিন্তু সেখানে মানুষকে রিক্রুট করে এবং কর্মসংস্থানের সৃষ্টি হয়। তারপর কি, সরকার রাজস্ব বৃদ্ধি, এই যে ব্যাংক মুনাফা অর্জন করে সেখান থেকে কিন্তু তারা সরকারকে মুনাফা কর দিয়ে থাকে। বা দেখো এই যে ব্যাংক বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে, বিনিয়োগের মাধ্যমে কিন্তু নতুন নতুন প্রতিষ্ঠান সৃষ্টি হচ্ছে, সেখানেও কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। সো আলটিমেটলি ব্যাংক কিন্তু পরোক্ষভাবে অন্য অন্য প্রতিষ্ঠান মাধ্যমে কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করছে এবং ওই যে নতুন নতুন প্রতিষ্ঠান সেখান থেকে যে লাভ হয় সেখান থেকেও কিন্তু সরকার কর বা রাজস্ব পেয়ে থাকে। দেন প্রয়োজনে সরকারকে ঋণ প্রদান করে বা সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন। তো সরকারের আর্থিক নীতি কি, সরকার কিন্তু অনেক সময় নীতি প্রয়োজন করে যে এখন বাজারে আমরা অর্থ তুলে ফেলবো বা সুদের পরিমাণ বাড়িয়ে দিব, বা কেন্দ্রীয় ব্যাংক কিন্তু এসব নীতি প্রণয়ন করে। সো এই প্রণয়ন কিন্তু আলটিমেটলি কেন্দ্রীয় ব্যাংক বা সরকার করতে পারে না, এগুলো বাস্তবায়ন কিন্তু করে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক। সো এই ছিল কিছু পয়েন্ট যেগুলো কিন্তু মাধ্যমে একটি ব্যাংক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, তো আমাকে বলছে ভাইয়া প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? আচ্ছা, প্রথম কেন্দ্রীয় ব্যাংক আমাকে একটু বইয়ে দেখতে হবে, বিকজ আমি এখানে যেরকম ফার্স্ট পৃথিবীর প্রথম ব্যাংক ছিল ব্যাংক অফ ভেনিস, মোস্ট প্রবাবলি শানসি ব্যাংক ছিল পৃথিবীর সর্বপ্রথম ব্যাংক। বাট প্রথম কেন্দ্রীয় ব্যাংক একটু আমার দেখতে হবে ভাইয়া, আমি একদম শিওর করে বলতে পারছি না, কজ অনেক এমসিকিউ টাইপের তো অলওয়েজ মনে থাকে না। এটা তোমাদের বইয়ের কিন্তু দেখলে তোমরা দেখতে পারবে। আমি এই টপিকগুলো পড়াইনি, এর রিজন হচ্ছিল এগুলো তোমরা বইয়ে দেখলেই পড়তে পারবে এবং বুঝানোর কিছু নেই। আচ্ছা, এরপরের টপিক, এটি একটু গুরুত্বপূর্ণ, যে ব্যাংক ব্যবসার ধরন বা প্রকারভেদ। তো ব্যাংককে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, আমরা এখন সে ভাগ সম্পর্কে পড়ব। আচ্ছা, সো এই ব্যাংকিংকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, মালিকানা ভিত্তিতে শ্রেণীবিভাগ করতে পারি, বা কার্য ভিত্তিক শ্রেণীবিভাগ, বা সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ, বা তালিকাভুক্ত ভিত্তিতে শ্রেণীবিভাগ, বা সেবা গ্রাহক সেবার ভিত্তিতে শ্রেণীবিভাগ, মানে বিভিন্ন ভাবে আমরা শ্রেণীবিভাগ করতে পারি। সো এবার আমরা পড়বো এই যে শ্রেণীবিভাগ, মানে এগুলো যে ভাগ করছি এগুলো আমরা কিভাবে ভাগ করতে পারবো। সো প্রথমে আমরা দেখবো হচ্ছিল মালিকানা ভিত্তিতে শ্রেণীবিভাগ। মালিকানা ভিত্তিক শ্রেণীবিভাগ আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। প্রথমে আসবে হচ্ছিল সরকারি ব্যাংক। সরকারি ব্যাংক কি, আমি সংজ্ঞা লিখিনি, আমি কনসেপ্ট বুঝাবো তোমরা, সো দ্যাট তোমরা বই পড়লেই বুঝতে পারো। সরকারি ব্যাংক কি, সরকারি ব্যাংক হলো যেই সব ব্যাংক সমূহ সরকার দ্বারা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ গঠন, নিয়ন্ত্রণ এবং পরিচালন এই তিনটি কে করবে, এই তিনটি করবে সরকার। যেসব ব্যাংক সরকার দ্বারা গঠিত হয়, পরিচালিত হয় এবং নিয়ন্ত্রিত হয় সেগুলোকে বলা হয় সরকারি ব্যাংক। এখন নট নেসেসারিলি সরকার নিজেরা এই ব্যাংক গঠন করবে, আমরা জানি জাতীয়করণ একটা পদ্ধতি আছে, যে আজকে সরকার যদি বলা হয়, ধরুন আমার একটা ব্যাংক আছে, আমাকে সরকার বললো যে তোমার ব্যাংকটা আমি আজকে সরকারি করে নিব, সরকার চাইলে, সরকার ক্ষমতা আছে যে কোনো প্রাইভেট ব্যাংকে সরকার চাইলে নিজেদের করে দিতে পারে। সো এটাকে বলা হয় জাতীয়করণ। সো সরকার নিজেরা ব্যাংক প্রতিষ্ঠা করতে পারে বা জাতীয়করণের মাধ্যমে কিন্তু সরকারি ব্যাংক গঠন করতে পারে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো সরকারি ব্যাংক কোনগুলো, যখন উদাহরণ হিসেবে দেখতে পারি সোনালী ব্যাংক, রূপা জনতা ব্যাংক বা বাংলাদেশ কৃষি ব্যাংক, এগুলো সবই কিন্তু সরকারি ব্যাংক। এরপর আমরা দেখব হচ্ছিল মালিকানা ভিত্তিক শ্রেণী, বেসরকারি ব্যাংক।
সো সরকারি ব্যাংক কি? সরকার দ্বারা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত, তাই না? তিনটি জিনিস, সরকার দ্বারা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত। সো বেসরকারি কি হবে? বেসরকারি ব্যক্তি মালিকানায় গঠিত, নিয়ন্ত্রিত ও পরিচালিত ব্যাংকেই বলা হবে বেসরকারি ব্যাংক। একটা করবে সরকার আর একটা করবে ব্যক্তি মালিকানা। উদাহরণ কি? ইসলামী ব্যাংক লিমিটেড বা প্রাইম ব্যাংক লিমিটেড। আশা করি তোমরা এইসব উদাহরণ দেখলে বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি কোনটা সরকারি কোনটা বেসরকারি। এরপর আমরা দেখব সরকারি ও বেসরকারি যৌথ মালিকানায় ব্যাংক। সো প্রথমটা কে করেছে? সরকারি ব্যাংকে সব কাজ সরকার। দ্বিতীয়টা কে করেছে? ব্যক্তি মালিকানা বা বেসরকারি প্রতিষ্ঠান। এইবার কে করবে? সরকার আর বেসরকারি প্রতিষ্ঠান মিলে কাজটা করবে। তো যখন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান মিলে যৌথভাবে কোনো ব্যাংক গঠিত করে, পরিচালিত করে এবং নিয়ন্ত্রিত করে, সেটাকে বলা হবে সরকারি ও বেসরকারি যৌথ মালিকানার ব্যাংক। এবং বাংলাদেশে এরকম ব্যাংক আছে, আইএফআইসি ব্যাংক, বা আমি যদি বাইরে দেখে দেখাই, মার্কিন যুক্তরাষ্ট্রের বা ইউএস এর কেন্দ্রীয় ব্যাংক বা যেটা আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল রিজার্ভ সিস্টেমও কিন্তু সেম, অর্থাৎ অর্ধেক সরকারি অর্ধেক বেসরকারি। এখন এইসব ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় সরকারের থাকে অ্যাটলিস্ট 51% মালিকানা, আর বেসরকারি প্রতিষ্ঠানে থাকে 49%। অর্থাৎ সরকারের ক্ষমতা একটু বেশি থাকে, বাট এটি ভ্যারি করতে পারে। সরকারের 80%, বেসরকারের 30% বা আরো কম বেশি ফ্ল্যাকচুয়েট করতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই সরকারের মালিকানা অলওয়েজ বেশি থাকে। এবং আমার লাস্টে দেখবো সেটা হচ্ছিল স্বায়ত্তশাসিত ব্যাংক। সো বাংলাদেশের অনেক ব্যাংক আছে যারা সরকার দ্বারা প্রতিষ্ঠিত হলেও তারা নিজেদের মতো করে চলে। অর্থাৎ আমাকে সরকার প্রতিষ্ঠা করে দিয়েছে, ভালো কথা ভাই, বাট আমি সরকার তোমার কথা শুনবো না, আমি নিজের মতো যেটা ভালো লাগে আমি সেইভাবে চলবো। সো এটা কিরকম আছে? বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক, সেটা কিন্তু একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এটি কিন্তু একটা সরকারের ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংক সবসময় নিজেদের নিয়ম অনুযায়ী চলে, নিজেদের মতো করে সব কাজ করে দেয়। এবং রাজশাহী কৃষি ব্যাংক একটি আছে, বা কৃষি উন্নয়ন ব্যাংক। তো আশা করি তোমরা যে মালিকানা ভিত্তিতে শ্রেণীবিভাগ এটি খুব ভালো মতন বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো, এইবার তোমরা আগে এই জিনিসটি বলো যে উত্তর কি হবে, নিচের কোনটি সরকারি ব্যাংক? এখন উত্তর দাও। আচ্ছা, আমাদের এখানে সাদিক সাহেব বলছে হচ্ছিল, আমাদের এখানে মডারেটর ফাইন্যান্সে, সে বলছে আসসালামু আলাইকুম, গত ক্লাসের লেকচার শিট আজকে রাতের মধ্যে দেওয়া হবে ইনশাল্লাহ, আর আজকের লেকচার শিট আগামীকালকে দেওয়া হবে। সো তোমরা আই থিঙ্ক পেয়ে গিয়েছো লেকচার শিট কি হবে। গত ক্লাসেরটা অর্থাৎ ফাইন্যান্স ফার্স্ট পেপারটা আজকে রাতের মধ্যে হয়ে যাবে, এবং আজকের শিটটি আগামী কালকের মধ্যে ইনশাল্লাহ আপলোড করে দেওয়া হবে। তো এবার তোমরা এটার উত্তর দাও, রাইট অ্যান্সার কি হবে? সো সবাই ডি বলছে, দেখা যাক রাইট অ্যান্সার কি। রাইট অ্যান্সার হচ্ছিল সোনালী ব্যাংক। কজ আমরা মাত্র দেখেছি সোনালী ব্যাংক হলো সরকারি ব্যাংক, হ্যাঁ না, বাকি ব্যাংকগুলো এখানে হয়তো বা প্রাইম ব্যাংক, আইএফআইসি হচ্ছিল সরকারি বেসরকারি যৌথ মালিকানার ব্যাংক, দেন বাকি দুটো ছিল প্রাইভেট ব্যাংক, আর সরকারি ব্যাংক হচ্ছিল সোনালী ব্যাংক। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। সো আমরা এতক্ষণ পড়লাম হচ্ছিল মালিকানা ভিত্তিতে ব্যাংক। এইবার আমরা পড়বো হচ্ছিল কার্যভিত্তিক শ্রেণী বিভাগ। সো আমরা মালিকানা ভিত্তিক পড়েছি, এবার আমরা পড়বো ছিল কার্যভিত্তিক। সো প্রথমে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কি? একটি দেশের সকল ব্যাংকের ব্যাংকার হিসাবে যেই ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে থাকে তাকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক। বা কেন্দ্রীয় ব্যাংক কি, এটা আমি এখন ডিটেলসে পড়াবো না, কাজ আমাদের পরবর্তী দুইটা ক্লাস হবে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে, সেখানে আমরা ডিটেলসে পড়তে পারবো। সো একটি কেন্দ্রীয় ব্যাংক একটি সরকারের ব্যাংক যারা দেশের অন্যান্য সকল বাণিজ্যিক ব্যাংককে দেখাশোনা করে থাকে। যেরকম বাংলাদেশে একটি কেন্দ্রীয় ব্যাংক আছে যেটার নাম হচ্ছিল বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, যেটি আলটিমেটলি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, এবং প্রত্যেক দেশে মাত্র একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। এরপরে হচ্ছিল কি বাণিজ্যিক ব্যাংক। আমরা যত রকম ব্যাংক নিয়ে পড়বো বেশিরভাগ ছিল বাণিজ্যিক ব্যাংক, বা বাণিজ্যিক ব্যাংক হলো সেই সকল ব্যাংক যারা জনগণের কাছ থেকে অর্থ নেয়, কম সুদের বিনিময়ে অর্থ নেয় এবং অধিক সুদের বিনিময়ে সে অর্থ প্রদান করে, এবং এই
সুদের ডিফারেন্সের মাধ্যমে তারা মুনাফা অর্জন করে। অর্থাৎ মূল কথা, যে সকল ব্যাংকের মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন, তারা সবগুলোই হচ্ছিল বাণিজ্যিক ব্যাংক। এরপরে আমরা দেখব হচ্ছিল, সরি আমার গলা একটু বসে গিয়েছে, বিশেষায়িত ব্যাংক। আচ্ছা, সো সরকারি কেন্দ্রীয় ব্যাংকে দেখলাম, বাণিজ্যিক ব্যাংকে আমরা দেখলাম, এবার হলো বিশেষায়িত ব্যাংক। কিছু কিছু ব্যাংক নির্দিষ্ট কিছু কাজ করার উদ্দেশ্য নিয়ে গঠিত হয় এবং সেগুলোকে আমরা বলে থাকি বিশেষায়িত ব্যাংক। যেরকম কৃষি ব্যাংক শুধুমাত্র দেশের কৃষি উন্নয়নের কাজে কাজ করে থাকে। শিল্প ব্যাংক শুধুমাত্র শিল্প খাতে বাণিজ্যিক সুবিধা, ব্যাংকিং সুবিধা প্রদান এবং শিল্প খাতের উন্নয়নের জন্য কিন্তু এই ব্যাংক প্রতিষ্ঠিত। তারপর বিনিয়োগ ব্যাংক, যাদের কাজ হচ্ছিল একমাত্র বিনিয়োগ করা এবং অবলেখকের কাজ করা। তারপর মিশ্র ব্যাংক, এইসব ব্যাংকের কাজ হচ্ছিল কি আমানত সংগ্রহ করা এবং বিনিয়োগ করা, এবং বিনিময় ব্যাংক দ্বারা বৈদেশিক বিনিময় করে থাকে। সো দেখো, এইসব যে ব্যাংকগুলো, তারা কিন্তু এক একটি নির্দিষ্ট ব্যাংক নির্দিষ্ট উদ্দেশ্যে গঠিত হয়েছে। সো নির্দিষ্ট উদ্দেশ্য গঠিত হয়ে যেসব ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাদেরকে বলা হয় বিশেষায়িত ব্যাংক। এরপর আচ্ছা, অনেকে বলছে ভাইয়া, অনেকেই বলছে মানে লাস্ট ক্লাসের লেকচার শিট পাওয়া হয়নি। ভাইয়া লাস্ট ক্লাসের লেকচার শিট আজকে রাতের মধ্যে যাবে এবং আজকেরটা কালকের মধ্যে চলে যাবে। দেখবা তোমাদের সাদিক সাহেব ভাইয়া বলে দিয়েছে যে এটা হয়ে যাবে। সে ছিল ফাইন্যান্সের মডারেটর, তো সে আজকের মধ্যে গতকালকে ক্লাসের লেকচারটি কিন্তু দিয়ে দিবে। এরপর আমরা দেখবো কিছু অন্যান্য ব্যাংক আছে, যেরকম দেশি ব্যাংক। দেশি ব্যাংক কোনগুলো বলতো? মহাজন, মহাজন শ্রেণী বা সুদের ব্যবসায়ী। তোমরা আগে সিনেমা দেখতা না? বাংলা সিনেমাতে কি হতো, যে গরিব একজন কি বলে চৌধুরী সাহেবের কাছ থেকে সুদ নিয়েছে, সরি লোন নিয়েছে মেয়ের বিয়ের জন্য। এইবার ঠিক মতন টাইম মতো চৌধুরী সাহেবের টাকা দিতে পারেনি, তো চৌধুরী সাহেব কি করছে, এই যে ব্যক্তির জমি জমা ঘর বাড়ি গরু ছাগল সবকিছু নিয়ে সে যে ব্যক্তিকে একদম কাঙাল করে দিয়েছে। দেখতা না? এই যে ছিল সুদের ব্যবসায়, যারা গ্রামে এখনো দেখা যায় অনেক জায়গায় প্রত্যন্ত অঞ্চলে, যে এরিয়াতে একটু ধনবান ব্যক্তি, সে গ্রামে যারা গরিব দুঃখী বা গরিবদের প্রয়োজনে উচ্চ সুদে ঋণ প্রদান করে। সো এই যে যারা ঋণ প্রদান করে তারাই হচ্ছিল দেশি ব্যাংক, বা তারা হচ্ছিল আলটিমেটলি মহাজন শ্রেণী বা সুদের ব্যবসায়ী। এদেরকে এক কথায় দেশি ব্যাংক বলা হয়। দেন আঞ্চলিক ব্যাংক, এডিবি। আচ্ছা, তোমরা একটু বলো তো, এই যে এডিবি এবং আইডিবি, এই দুটোর ফুল ফর্ম কি একটু কমেন্টে বলো তো। এডিবির ফুল ফর্ম কি, আইডিবির ফুল ফর্ম কি, একটু বলো তো। আচ্ছা, তোমরা এডিবি আইডিবি বলতে থাকো, আমি এর মধ্যে একজন প্রশ্ন করছি, অবলেখক কি বলবেন ভাই? আচ্ছা, অবলেখক হলো যখন কোনো প্রতিষ্ঠান বাজারে শেয়ার ছাড়তে চায়, তখন তারা তো নিজেরা সরাসরি বাজারে শেয়ার মানে বিক্রি করার কাজটা করতে পারে না, তারা একটি থার্ড পার্টিকে নিয়োগ করে যে ভাই আপনারা আমাদের হয়ে এই শেয়ার বিক্রি করবেন, বা এই যে শেয়ার বিক্রি করে যে টাকা সে আপনি রাখবেন। সো এই যে কাজটা করে একে বলা হয় অবলেখক, এবং অনেক ব্যাংকই আছে এই অবলেখকের সুবিধা দিয়ে থাকে, যে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের আহ যে শেয়ার বিক্রির দায়িত্ব নিয়ে থাকে, এবং শেয়ার বিক্রির মাধ্যমে যে অর্থ আসবে তারা নিজেদের কাছে নেয় এবং সেই টাকা পরে ওই প্রতিষ্ঠানকে দিয়ে দেয়। এটা ছিল অবলেখকের কাজ আর কি, বা অবলেখক। অনেকেই বলছে এডিবির ফুল ফর্ম ছিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, অ্যান্ড আইডিবি হচ্ছিল ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। আচ্ছা আচ্ছা, ওটা বদ দিলাম। বলতো এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এই ব্যাংকটা মূলত পৃথিবীর কোন মহাদেশকে সেবা প্রদান করবে বলতো? কোন মহাদেশকে দিবে বলতো এই যে এডিবিটা? বলতো এটা যেহেতু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, কোন মানে কোন মহাদেশকে সাধারণত এরা সার্ভ করবে? এই যে, সো এখন সবাই বলতেছে এশিয়াকে। আচ্ছা, সো যখন দেখো একটা ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট, আমরা বুঝতে পারছি এশিয়াকে করবে। সো বলতো ওরা কি একটা নির্দিষ্ট অঞ্চলকে করছে না, কিন্তু করছে না মানে সেবা দিচ্ছে না, এরা কিন্তু কখনো আমেরিকাকে বা আফ্রিকাকে দিবে না, জাস্ট এশিয়াকে দিবে। সো এই যে নির্দিষ্ট একটা অঞ্চলকে দিচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে একটি আঞ্চলিক ব্যাংক। একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে ওরা কিন্তু সেবা প্রদান করছে বা ওদের ব্যাংকিং কার্যক্রম প্রদান করছে। আর আইডিবির ফুল ফর্ম ছিল ইসলামিক, নট ইন্টারন্যাশনাল, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। সো বলতো এরা মূলত কাদেরকে সেবা প্রদান করবে, বা কোন ধর্মের যে দেশগুলোকে, বা যেসব দেশ মানে কোন ধর্মের দেশগুলোকে মূলত ওরা সেবা দেবে, এটা বলতো।
সো এই যে এবার সবাই বলছে যে ইসলামিক দেশগুলোকে, সো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা যারা মুসলিম কান্ট্রি ওদেরকে দিবে। সো দেখো এরা নির্দিষ্ট একটা গোষ্ঠীকে দিচ্ছে না, একটা মুসলিম একটা গোষ্ঠী, হিন্দু একটা গোষ্ঠী, বৌদ্ধ একটা গোষ্ঠী, এটা কিন্তু একটা একটা গোষ্ঠী, তাই না, একবারে ধর্মের দিক থেকে তাকালে। সো আইডিবি হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং ওরা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে কিন্তু সার্ভ করছে। সো এর জন্য বলা হয়েছে গোষ্ঠী উন্নয়ন ব্যাংক, আইডিবি। আই হোপ তোমরা কোনো ভুলবা না। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কি, ওরা এশিয়াকে সার্ভ করে এবং ওরা কি একটা নির্দিষ্ট অঞ্চলকে, সো আঞ্চলিক ব্যাংক আইডিবি। এডিবি কি, সরি এডিবি হচ্ছিল এশিয়ান ডেভেলপমেন্ট, আইডিবি কি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। ওরা কি করে, একটা নির্দিষ্ট গোষ্ঠীকে সার্ভ করে। কোন গোষ্ঠী, ইসলামিক গোষ্ঠী। আশা করি আসলে তোমরা ইজিলি উদাহরণ লিখতে পারবে। আর ওয়ার্ল্ডে একটি আন্তর্জাতিক ব্যাংক আছে যেটি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, যারা পুরো পৃথিবীকে নিয়ে কাজ করে। আই হোপ তোমরা কার্যভিত্তিক ব্যাংক বুঝতে পেরেছো। এইবার তোমাদের একটা প্রশ্ন, এটা বলো তো কোন ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন? এখনই কমেন্ট করে জানিয়ে দাও। সবাই কমেন্ট করছে দেখছি। সো আমার কিন্তু এখন অলমোস্ট ভিউ আছে 100 মতো, আমাদের কিন্তু 100টা কমেন্ট আসা উচিত, তাই না? সবাই কমেন্ট করো। দেখি সব, দেখি ইদানিং সব রাইট অ্যান্সার দেয়। ভুল দিলে একটু পানিশমেন্ট দেওয়া যায় তো সামনে পাইলে, বাট এত রাইট অ্যান্সার হলে কি? সবাই দেখি বি বলতেছে। আচ্ছা বি কি রাইট অ্যান্সার নাকি? আমি তো আগে বলবো না, আগে হোক তারপরে দেখা যাবে। সবাই সবাই উত্তর, সবাই যারা আছো সবাই উত্তর দাও, তাহলে কিন্তু বুঝতে পারো তোমরা ক্লাসটা করতেছো। বিকজ এই যে সবাই ক্লাস করছো নাকি ক্লাস না করে বসে আছো অন্য কিছু করছো, আমি কিন্তু বুঝতে পারবো না। সো ক্লাস করতে হবে, কমেন্ট জানাতে হবে। আচ্ছা ভাইয়া কমেন্ট করতেছে মানে বুঝবো তুমি ক্লাস করতেছো। এবং আমি যেরকম অনেকেই দেখতে পাচ্ছি আগের দিনও কমেন্ট করেছে, আজকেও করছে। সো ইজিলি বুঝতে পারছি যে এরা খুব মনোযোগী। সো রাইট অ্যান্সার কি দেখা যাবে? রাইট অ্যান্সার হচ্ছিল এখানে বাণিজ্যিক ব্যাংক। কজ কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য কি, জনগণের আমরা আগামী এসে দেখবো। আঞ্চলিক ব্যাংক কি, ওরাও একটি সেবা করে। কৃষি ব্যাংক একটি বেশি জেনারেলি এরাও সেবা প্রদানের উদ্দেশ্যে গঠিত। বাবা জাহিদুল ইসলাম দেখে আগামী 100টা প্রশ্নের বিয়ের উত্তর দিয়ে দিছে একবারে। যাই হোক, উত্তর হবে এখানে বি, বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হয়ে থাকে। এবার আমরা দেখব সংগঠন কাঠামো ভিত্তিক ব্যাংক। সো প্রথমে আছে একক ব্যাংক। একক ব্যাংক আর শাখা ব্যাংক নামে একটু পর আলোচনা করবো, সেখানে বেশি ডিটেলসে আলোচনা করব না। সো একক ব্যাংক কি, একটি মাত্র অফিস নিয়ে যারা গঠিত তাদেরকে বলা হয় একক ব্যাংক। অর্থাৎ ব্যাংকের মাত্র একটা মাত্র অফিস থাকবে, মাত্র একটা অফিস ধরে ওদের কার্যক্রম পরিচালনা করবে, অন্য কোনো থাকবে না। সো যেই সব ব্যাংকিং প্রতিষ্ঠান মাত্র একটি অফিস নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় একক ব্যাংক। এবং এটাকে মূলত যুক্তরাষ্ট্রীয় বা ইউএসএ সেন্ট্রিক ব্যাংকিং পদ্ধতি বলা হয়, বা আমরা ইউএসএ তে গেলে অনেক ব্যাংকিং দেখতে পারবো। এবং বাংলাদেশে কিন্তু এরকম কোনো ব্যাংকিং পদ্ধতি নেই যেখানে মাত্র একটা ব্যাংক। এরপর আছে শাখা ব্যাংক। শাখা ব্যাংকে কি, একাধিক শাখা অফিস। এখানে আমরা দেখছিলাম একক ব্যাংকে মাত্র একটা অফিস থাকবে, বাট শাখা ব্যাংকিং এ দেখা যাবে একাধিক, মানে একটি ব্যাংকের একাধিক শাখার মাধ্যমে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে। আমাদের বাংলাদেশে আমরা যত রকম ব্যাংক দেখি সবগুলো কিন্তু শাখা ব্যাংক। দেখবা তোমাদের সোনালী ব্যাংকের যেখানে যাবা সোনালী ব্যাংক, বা ডাচ বাংলা ব্যাংক যেখানে যাবা ডাচ বাংলা ব্যাংক। এবং এটাকে বলা হয় যুক্তরাজ্যের ব্যাংকিং পদ্ধতি বা ইউনাইটেড কিংডমের ব্যাংকিং সিস্টেম। এবং বাংলাদেশে যত রকম ব্যাংকিং পদ্ধতি আছে সবগুলোই কিন্তু এই শাখা ব্যাংকিং পদ্ধতি। এইবার এটা একটু গুরুত্বপূর্ণ, কজ আমি একক এবং শাখা একটু আবার পড়াবো। সো এই যে চেন এবং এরপরে পড়াবো হচ্ছিল আমি গ্রুপ, এইটা একটু গুরুত্বপূর্ণ। সো চেনে বলা কি হচ্ছে, একই শ্রেণীর একাধিক ব্যাংক একত্রিত হয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। সো দেখো 5টা ব্যাংক, এ বি সি ডি ই, আর দুটা বাড়াই দিই, এফ জি। তো দেখো এরা কিন্তু সব মোটামুটি একদম সেম সাইজের বা একই কার্যক্রম। মাঝে মধ্যে এরকম অনেক দেশে যে এইসব ব্যাংক বলে, সব মিটিং ডাকে, বলে দেখেন ভাই আমরা একটু ছোট সাইজ বা আমরা একই পরিসরের, আমাদের যদি আমরা একা একা বেশি শক্তিশালী না, আমরা একটা কাজ করি সব আমরা এক হয়ে যাই, যার যার নাম তার তার কাছে থাকবে, ভিন্ন থাকবে, কোনো অসুবিধা নাই ভাই। আপনার নাম এ, আপনার নাম এ থাকবে, আমার নাম সি, আমার নাম সি, আপনার নাম ডি, আপনার নাম ডি থাকবে। তবে আমরা
এক হয়ে কাজ করব। আপনার ব্যাংকের চেক জমা দেওয়া আর আমার ব্যাংকের চেক আমার ব্যাংকে জমা দেওয়া যেই কথা, আপনার ব্যাংকে জমা দেওয়া সেম কথা, বা আপনার ব্যাংকের চেক যদি কেউ এসে আমার ব্যাংকে জমা দেয় সেম হবে। আমরা সব নিজেরা এক হয়ে যাব, এক হয়ে আমরা একটা বড় শক্তি হয়ে যাব। আমরা আগে একা একা খেলতাম, আমরা এখন সবগুলো মিলে একটা টিম প্লেয়ার হয়ে যাব, আমরা একসাথে খেলবো। সো এইভাবে যদি কোনো ব্যাংকিং হয় সেটাকে বলা হবে চেইন। সো দেখো আমরা দেখি না সিকলের মধ্যে চেইনে লাগিয়ে থাকে। সো ধরেন আমি এরকম ছোট ছোট চেইন হয়ে এরা এক হয়ে যাবে। আমি এরকম মনে রাখতাম ছোট ছোট ব্যাংকগুলো ওরা চেইন দিয়ে নিজেদেরকে গঠন করে ফেলবে বা এক করে ফেলবে। চেনের মতো হয়ে গেছে না, দেখো কিরকম। আমি অনেকটা এরকম ছবি এঁকে মনে রাখতাম, আমার মনে আছে এই জিনিসটা, যে সিকলের মাথায় এই যে দেখি মানে চেন টেন পরে সিনেমার নায়কের এরকম গোল গোল চেন থাকে বা সোনারি, আমি এরকম জাস্ট ই করে মনে রাখতাম আচ্ছা এটা চেন মানে ছোট ছোট মিলে একত্রিত হয়ে চেন করবে। সো এই যে চেন হইলো এটা ছিল চেন মেকিং, যে একত্রিত সমান সমান হয়ে মানে ই করবে। অনেকে বলে সিন্ডিকেট খেলা হবে, অনেকটা ধরে রাখতে পারে, এভাবে মাথায় রাখবা মানে দুষ্টামি কোনো কিছু দিয়ে। তো এটা হলো চেইন। আর এরপরে কি গ্রুপ ব্যাংকিং, একটি বড় আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের কতিপয় ছোট ছোট ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে। নিয়ন্ত্রণ ব্যাংকে হোল্ডিং কোম্পানি এবং যার নিয়ন্ত্রণে তাদেরকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি বলা হয়। আচ্ছা, তো ধরে নাও এখানে আবার ছোট ছোট ব্যাংক আছে, এ, বি, সি, ডি, ই, এফ, আর এইখানে আছে মিস্টার ধরে নাও এম এন, এরা বিশাল বড়। এখন এরা দেখলো যে আচ্ছা আমার তো বিশাল বড়, আমাদের ছোট ছোট ব্যাংক থাকলে কি হয়, ব্যাংকের মালিকানা কি হবে জানো, ব্যাংকের যে শেয়ার আছে যদি একটা তুমি কোম্পানির 51%, অ্যাটলিস্ট 51% শেয়ার কিনে নাও, তুমি কিন্তু কোম্পানির মালিক হয়ে গেলা। 51% শেয়ার মানে তুমি মোট শেয়ারের অর্ধেকের বেশি কিনে ফেলেছো। তো বড় বড় কোম্পানি কি করে, এরকম শেয়ার কিনে বা বিভিন্ন ভাবে চুক্তির মাধ্যমে এদেরকে বলে ভাই আমি এমএন, আমি এর কাছে বিশাল টাকা আছে, তোরা ছোটখাটো, তোরা চলতে পারতেছিস না, কাজ কর আমার আন্ডারে চলে যায়, তুই আমার দলে থাকবি, আমি তোদের দলের ডন, তুই আমার চামচা, সো তুই সব আমার আন্ডারে থাকবি। তো কি করে, এই বিভিন্ন ভাবে ইনভেস্ট করে বা শেয়ার কিনে এদেরকে কিনে নেয় করে একত্রকে। তো এ হচ্ছিল মেন নেতা, আর এরা আসলে আন্ডারে কাজ করে। এখন এ যখন ডিসিশন দিবে এরা ঠিক একইভাবে করবে। সে এরকম মাঝে মধ্যে করে একটা বড় কোম্পানি ছোট ছোট কোম্পানিকে বা ছোট ছোট ব্যাংকগুলোকে একত্রে কিনে ফেলে বা শেয়ারের মালিকানা নিয়ে নেয়, নিয়ে তাদের আন্ডারে নিয়ে আসে। এরপরে এম অ্যাকচুয়ালি আলটিমেটলি কোম্পানিগুলোর মালিক হয়ে যায়। সো এই হচ্ছিল একটি বড়, দেখো বড় আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে কতিপয় ছোট ছোট ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে। অর্থাৎ এখন এ বি সি ডি ই এফ সব এম এন এর আন্ডারে কাজ করবে। সো আলটিমেটলি এরা হলো পাতি মাস্তান, ছোট ছোট মাস্তান, আর এম এন ছিল বড় একটা ডন, সে ডনের আন্ডারে কাজ করবো ওরা। এখন এখন এই যে নিয়ন্ত্রণ কোম্পানিকে হোল্ডিং কোম্পানি বলা হয়। সো এখানে এম এন হবে হচ্ছিল হোল্ডিং কোম্পানি, বা এম কে বলা হবে হোল্ডিং কোম্পানি, কজ সে কি করে বলতো, সে এই ছোট কোম্পানিগুলোকে হোল্ড করে। আর এখানে সাবসিডিয়ারি কোম্পানি কোনগুলো, যারা নিয়ন্ত্রিত হয়, কারা নিয়ন্ত্রিত হচ্ছে, এ বি সি ডি এফ বা ছোটগুলো, আলটিমেটলি এগুলোকে বলা হবে সাবসিডিয়ারি কোম্পানি। আই হোপ তোমরা এগুলো বুঝতে পারবা। আচ্ছা অনেকে বলছে এখানে এগুলো আছে কিনা, আচ্ছা এগুলো না অ্যাকচুয়ালি খুব বেশি হয় না প্রকাশ। ধরে নাও বাংলাদেশ তামরাফ রহমান যারা জন্য বেক্সিমকোর মালিক, তার কিন্তু বাংলাদেশে একাধিক ব্যাংক আছে। সো এই যে একাধিক ব্যাংক, এগুলো তার আন্ডারে আছে। সো এগুলো কিন্তু এক প্রকার গ্রুপ ব্যাংকিং। এখন এগুলো কিন্তু জনগণের সামনে প্রকাশ হয় না, কারণ মালিক একজন নাকি সবগুলো ব্যাংকের একজন নাকি 10 জন, এগুলো কিন্তু মাথা ব্যথা না। আমরা দেখবো কোন ব্যাংক কিভাবে কি কাজ করছে, আমরা তার সাথে কাজ করবো। সো দেখা যাবে বাংলাদেশে অ্যাকচুয়ালি এরকম একাধিক গ্রুপ ব্যাংকিং আছে, বা হয়তো বা চেইন ব্যাংকিং আছে, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের সামনে আসে না। এগুলা সাধারণত তারা জনসম্মুখে প্রকাশ করে না বিভিন্ন রিজনে। বলো যে দেখো আমরা ওই কোম্পানির সাথে মানে মিলে কাজ করছি, তো তোমরা ইজিলি কাজ করতে পারবা। বা মানে ওই যে চেইন ব্যাংকিং এর ক্ষেত্রে হয়তো বা দুটি ব্যাংক এক হয়েছে, এক হয়ে বলছে তোমরা এখন যে কোনো একটা ব্যাংকে চেক জমা দিলে আমাদের দুই ব্যাংকের যে কোনো এক ব্যাংকে কাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাট হয়তো ওরা চেইন হয়ে ব্যাংকিং হয়ে গিয়েছে, বাট মানুষের সামনে এটা বলে না আর কি। আর আচ্ছা বলছে চেইন আর গ্রুপ ব্যাংকের পার্থক্য কি। সো চেইন ব্যাংক হচ্ছিল কতগুলো ছোট ছোট ব্যাংক এক হয়ে যায়, আর গ্রুপ ব্যাংক হচ্ছিল একটা বড় ব্যাংক অনেকগুলো ছোট ছোট ব্যাংকে নিজের আন্ডারে নিয়ে কাজ করায় ফেলে, আর কিছুই না। এইবার তালিকাভুক্তির ভিত্তিতে শ্রেণী বিভাগ। আমরা জানি যে কোনো ব্যাংক যদি দেশে বাংলাদেশে বা যে কোনো দেশের কার্যক্রম চালু করতে চায়, তখন উক্ত দেশের যে কেন্দ্রীয় ব্যাংক তার যেই তালিকা, তার সেই তালিকায় অন্তর্ভুক্ত হতে হতে হয়, এবং এর জন্য অনেক স্টেপ আছে যেগুলো আমরা পরবর্তী অধ্যায়ে পড়বো, আজকে আমরা না জানি না পড়ি। সো এই যে কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে যাইতে হবে, যেসব ব্যাংক যাবে সেগুলোকে বলা হবে তালিকাভুক্ত ব্যাংক, এবং বাংলাদেশের মোটামুটি সকল ব্যাংকই তালিকাভুক্ত ব্যাংক। তবে কিছু কিছু ব্যাংক আছে অতালিকাভুক্ত ব্যাংক, যেগুলো কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত হয় না। যেরকম
বাংলাদেশ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড বা কর্মসংস্থান ব্যাংক বা গ্রামীণ ব্যাংক, এগুলো কিন্তু সব অতালিকাভুক্ত ব্যাংক। এবার আমরা দেখব গ্রাহক সেবার ভিত্তিতে শ্রেণীবিভাগ। একটি হলো পাইকারি ব্যাংক, সাধারণত বড় প্রতিষ্ঠানকে সেবা প্রদানের উদ্দেশ্যে পরিচালিত হয়। এরকম অনেক ব্যাংক আছে যারা শুধুমাত্র বিভিন্ন ব্যবসা বাণিজ্য যে ব্যবসা প্রতিষ্ঠান আছে ওদেরকে সেবা দেয়। আমাদের মতো যারা এরকম খুচরা ব্যবসা মানে নর্মাল মানুষ আছে বা জনগণ, এদের সাথে কোনো লেনদেন করবে না। সকল লেনদেন করবে হচ্ছিল কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানকে সেবা দিবে। তো এগুলো হচ্ছিল বলা হয় পাইকারি ব্যাংক। পাইকারি ব্যাংক আমরা পাইকারি দোকানে কি বলি বলতো, একত্রে অনেকগুলা বিক্রি করা না, বা অনেক লটে বা বড় আকারে বিক্রি করা না। ঠিক একইভাবে পাইকারি ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে বিশাল অঙ্কের লেনদেন করে, সাধারণত জনগণের সাথে করে না। বাট আমি দেখি খুচরা ব্যাংক এগুলো হচ্ছিল ব্যক্তি পর্যায়ে সেবা প্রদানের উদ্দেশ্যে পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশে যে সকল ব্যাংক আছে সবগুলাই খুচরা ব্যাংক, কারণ সেগুলো কিন্তু দেখো ব্যবসা বাণিজ্যের সাথেও কাজ করে, বা আমাদের মতো যেসব ছোটখাটো জনগণ আছে এদের সাথেও কিন্তু লেনদেন করে থাকে। সো এই হচ্ছিল মূলত আমাদের ক্লাসিফিকেশন অফ মানে আমাদের ব্যাংক সিস্টেম বা ব্যাংকের ক্লাসিফিকেশন। আমরা 5টা ভাগে বিভিন্ন ভাগে ভাগ করছি। তোমরা যখন স্লাইডগুলো পাবা তোমরা ইজিলি আন্ডারে করে ফেলবা। আচ্ছা, সেবা সেবার ভিত্তিতে কয়টা ভাগে আছে, দেন মালিকানার ভিত্তিতে কয়টি ভাগে আছে, এরকম কিন্তু বিভিন্নভাবে ক্লাসিফাই করে ইজিলি তোমরা পড়ে ফেলতে পারবা। শুধুমাত্র এইখানে আমাদের একটাতে বিশেষায়িত ব্যাংকের আন্ডারে দেখবা অনেকগুলো আছে, ওগুলো একটু ভালোভাবে পড়ে নিবা, কারণ এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে বইয়ের মধ্যে, বিভিন্ন বই অনেকগুলো, একটু তোমরা বই দেখে পড়ে নিবা। আচ্ছা, আমরা এবার আমাদের পরবর্তী টপিকে যাব। ক্লাস আর কতক্ষণ চলবে ভাইয়া? আমি এখন জাস্ট একক ব্যাংকিং পড়াবো আর শাখা ব্যাংকিং পড়ায় জাস্ট একটা ম্যাথস মানে তোমাদের কিছু প্রশ্ন দিব করতে, এন্ড দেন আর ছোটখাটো খালি ব্যাসেল 1-2 পড়াবো আর গ্রাহক সম্পর্ক। আমার মনে করো আজ এখন মাত্র 1 ঘন্টা হলো, তো আমি মনে করো আর 20 থেকে 25 মিনিট পড়াবো সর্বোচ্চ। আচ্ছা, একক ব্যাংকিং, যে ব্যাংক ব্যবস্থায় একটি মাত্র অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হয় তাকে একক ব্যাংকিং বলা হয়। অর্থাৎ একটি মাত্র অফিসের আন্ডারে মানে থেকে কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। সো কি বলা হচ্ছে বৈশিষ্ট্য একক ব্যাংকের? একটি মাত্র অফিস থাকবে, একে স্থানীয় ব্যাংকিংও বলা হয়। কেন স্থানীয় বলবে? কজ একটা ব্যাংক কিন্তু একটা নির্দিষ্ট স্থানেই কাজ করতে পারে, যেহেতু কোনো শাখা নাই সে কিন্তু অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারে না। এ ব্যাংকিং পদ্ধতিকে যুক্তরাষ্ট্রীয় ব্যাংকিং পদ্ধতি নামে বলা হয়। যুক্তরাষ্ট্রীয় মানে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো ইউএসএ পদ্ধতি নামে অভিহিত করা হয়। বাংলাদেশে কোনো একক ব্যাংকিং নেই। এর বৈশিষ্ট্য কি? কেন্দ্রীয়ভূত পরিচালনা। যেহেতু এটাকে নির্দিষ্ট এরিয়া থাকে, সো নির্দিষ্ট এরিয়াকে কেন্দ্র করে কাজ করে। শাখা অফিসের অস্তিত্ব না, এর কিন্তু কোনো শাখা অফিস থাকে না, মাত্র একটা অফিসের মাধ্যমে কাজ করে, অর্থাৎ কোনো শাখা অফিস নেই। সীমিত কার্যরেখা। দেখো একটা ব্যাংক ধরে নাও ধানমন্ডিতে একটা একক ব্যাংক আছে, সে কি ধানমন্ডি বাদে উত্তরা বা মিরপুর বা মনে করো যাত্রাবাড়ির এখানে সার্ভিস করতে পারবে? পারবে না। তারা কিন্তু মূলত একটা সীমিত এলাকাকে ধরেই হয় ধানমন্ডি বাইরে সর্বোচ্চ ঝিকাতলা বা মোহাম্মদপুর বা লালমাটিয়া এইসব এরিয়াতে কিন্তু সার্ভিস দিতে পারবে। সো এদের সীমিত এলাকা মানে কার্যালয় কিন্তু খুবই সীমিত হয়। তারপর সীমাবদ্ধ কার্যক্রম, যেহেতু কার্য এরিয়া মানে কার্য এলাকাও ছোট, এদের কার্যক্রম কিন্তু খুব সীমিত হয় বা কার্যক্রম সীমাবদ্ধ হয়। সিদ্ধান্ত গ্রহণ এর কেন্দ্রীয়কতা, একটি নির্দিষ্ট অফিস, সো ওরা যেটা ডিসিশন নিবে সেটাই কিন্তু, অর্থাৎ এখানে কিন্তু ডিসিশনের কেন্দ্রীয় কথা থাকে। একটি অফিস যেই ডিসিশন নিবে সেটাই কিন্তু আলটিমেটলি ডিসিশন হবে, বা অন্য কোনো পক্ষের সাথে কিন্তু কোনো ডিসিশন বা মতামত নেওয়ার কিন্তু কিছু নেই। ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান, যেহেতু একটা এরিয়াকে সার্ভ করে, এইসব প্রতিষ্ঠান সাধারণত ব্যাংক প্রতিষ্ঠান সাধারণত খুবই ক্ষুদ্র হয়ে থাকে, কজ এদের কাজ কম, এরিয়া কম, এদের সাইজও কিন্তু একদম ছোট হয়ে থাকে। এরপর আমরা দেখবো শাখা ব্যাংকিং, যে ব্যাংকিং ব্যবস্থায় একাধিক শাখা অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় তাকে শাখা ব্যাংকিং বলা হয়। অর্থাৎ একাধিক শাখা অফিসের মাধ্যমে এইসব কার্যক্রম পরিচালনা করা হবে। কি একটি শাখা অফিস একটি কেন্দ্রীয়, আচ্ছা এখানে একটি কেন্দ্রীয় অফিস থাকে এবং তার অধীনে এক বা একাধিক শাখা অফিস থাকবে। এরপর অর্থাৎ এখানে একটা বড় অফিস থাকবে এবং তার আন্ডারে ছোট ছোট অনেকগুলা
শাখা অফিস থাকবে। যেরকম দেখো সোনালী ব্যাংক, এর কিন্তু একটা হেডকোয়ার্টার আছে, আর বাকি সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ওদের অনেক ছোট ছোট শাখা অফিস আছে। সো এখানে একটি থাকবে কেন্দ্রীয় অফিস এবং বাকি সবগুলো থাকবে শাখা অফিস বা এক বা একাধিক শাখা অফিস। একে ব্রিটিশ ব্যাংকিং পদ্ধতি বা ইউকে রিলেটেড ব্যাংকিং পদ্ধতিও বলা হয়, অর্থাৎ এটি আমরা মূলত দেখে থাকি ব্রিটিশে বা ইউনাইটেড কিংডমে, বা ওইখান থেকে এর উৎপত্তি। এবং বাংলাদেশেও কিন্তু সকল ব্যাংক কিন্তু শাখা ব্যাংকিং আলটিমেটলি। এবং এর বৈশিষ্ট্য দেখি, শাখা অফিস অস্তিত্ব অবশ্যই একাধিক শাখা থাকে, এক বা একাধিক। কেন্দ্রীয় ব্যাংকের সাথে সুশাসিত সুসম্পর্ক, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক বলতে ওই যে একটি হেড অফিস থাকে সেটার কথা বলা হচ্ছে। তো সব ছোট ছোট অফিস কিন্তু মূলত সব কাজের জন্য এদের যে মূল অফিস থাকে তার সাথে কিন্তু যোগাযোগ করে। প্রধান অফিস কর্তৃক নিয়ন্ত্রিত, এই যে দেখো আমরা তো মাত্র বললাম প্রধান অফিস, এ কিন্তু একে নিয়ন্ত্রণ করে, একে নিয়ন্ত্রণ করে, একে নিয়ন্ত্রণ করে, বা এ কিন্তু আলটিমেটলি সবাইকে বিভিন্নভাবে নির্দেশনা দিয়ে থাকে, ওরা সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু কাজ করে থাকে। এরপর কি কেন্দ্রীয় কর্মী প্রশাসন, অর্থাৎ কেন্দ্রীয় যে অফিস থাকে বা প্রধান অফিস, তারা কিন্তু কর্মপ্রশাসন, অর্থাৎ কে কাজ করবে, কে রিক্রুট হবে, কাকে ফায়ার করা হবে, তারা কিন্তু মূলত এই মূল অফিস কিন্তু এখানে দেখে থাকে। বৃহদায়তন প্রতিষ্ঠান, যেহেতু এদের কার্যক্রম প্রচুর বেশি, অনেক শাখা অফিস, সাধারণত এদের সাইজও অনেক বেশি হয়ে থাকে। আচ্ছা, এইবার তোমরা বলো যে তোমরা এই যে মাত্র পড়লা একক ব্যাংকিং বা শাখা ব্যাংকিং, এগুলো কারো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা, একটু এখনই কমেন্টে আমাকে জানিয়ে দাও যে তোমাদের কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। কমেন্ট দেখে নিব আমি এখনই। সবাই একটু জানিয়ে দাও যে কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা। সায়েদ কবি বলছে অল ক্লিয়ার, হানিফ বলছে একদম ক্লিয়ার, ঐশী বলছে অল ক্লিয়ার। আর কারো কোনো অসুবিধা আছে একটু আমাকে জানিয়ে দাও, সো দ্যাট আমি ওইভাবে যদি অসুবিধা থাকলে আমি বুঝাতে পারি। একটু কমেন্ট করে সবাই জানিয়ে দাও। ক্লিয়ার, আচ্ছা। সো সবারই ক্লিয়ার আশা করছি। আচ্ছা, যেহেতু ক্লিয়ার ক্লিয়ার থাকলে বলো তো কি হবে, এবার একটা ছোটখাটো এক্সাম টাইপের হবে। কোন ব্যাংকিং পদ্ধতি যুক্তরাজ্য থেকে আগত, উত্তর দাও। আমি বলছি ভাইয়া হোল্ডিং কোম্পানি কি, আচ্ছা, যেখানে গ্রুপ ব্যাংকিং দেখি আমরা, সেখানে কি হয় একটা বড় কোম্পানি অনেকগুলো ছোট ছোট ব্যাংক প্রতিষ্ঠানকে হোল্ড করে। সো এই যে বা হোল্ড করে বা বড় কোম্পানির অধীনে তারা কাজ করে। সো এই যে বড় কোম্পানি সে হচ্ছিল হোল্ডিং কোম্পানি, আর এই যে ছোট ছোট ব্যাংকগুলো আছে এটাকে বলা হয় সাবসিডিয়ারি ব্যাংক। যুক্তরাজ্য থেকে দেখো দুটি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র হচ্ছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আর যুক্তরাজ্য হচ্ছিল ইউকে, ইউনাইটেড কিংডম, বা যেটাকে আমরা বলে থাকি ইংল্যান্ড বা লন্ডন। সো ইউকে কিন্তু যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম। সো যুক্তরাজ্য পদ্ধতি কোনটাই বলো। অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে, অনেকে বলছো এ, অনেকে বলছো বি। উত্তর সবাই ভাই উত্তর করে ফেলো, তাহলে বুঝতে পারো তোমরা ক্লাসে আসো। আচ্ছা, সো আলটিমেটলি দেখা যাক এর উত্তর কি, ইউনাইটেড কিংডমের শাখা ব্যাংকিং। খুব ভালো মতো বলেছি, শাখা ব্যাংকিং হচ্ছিল যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম শাখা ব্যাংকিং, আর একক ব্যাংকিং হচ্ছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ধরে নাও বাংলাদেশে কোন ব্যাংকিং আছে, বাংলাদেশে আসা হচ্ছিল শাখা ব্যাংকিং। সো আমাদেরকে কারা শাসন করে গিয়েছিল, ইউনাইটেড কিংডম বা লন্ডন বা আমরা ইংল্যান্ড যেটাই বলে থাকি। সো আমরা কি করবো আলটিমেটলি, আমরা ধরে নিব আমরা এখন ওদের পদ্ধতিতেই আছি। সো আমরা এখনো শাখা ব্যাংকিং আছি, এবং আমাদের কারা শাসন করেছে, ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। সো যুক্তরাজ্য কারা, শাখা ব্যাংকিং। আর বাকি কোনটা থাকে, ইউনাইটেড স্টেট, অর্থাৎ আমেরিকা বাকি থাকে, আর একক ব্যাংকিং থাকে। তাহলে একক ব্যাংকিং কার, ইউনাইটেড স্টেটস এর, বা আমরা জানবো আমেরিকাতে অনেক একক ব্যাংকিং রয়েছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এইবার আরো একটু প্রশ্ন দেখো, চারটি প্রশ্ন আছে, বিভিন্ন পয়েন্ট দেখে না তোমরা বইয়ে লিখবা। মনে করো একটি মাত্র অফিস থাকে কার, মনে করো এক দিয়ে লিখবা হচ্ছিল ধরে নাও চেইন ব্যাংকিং এর। সো লিখবা চেইন ব্যাংক। সো একে লিখে কমেন্ট করে দিবা, দেন আবার টু দিয়ে লিখবে উত্তর কি, প্রধান অফিস কর্তৃক নিয়ন্ত্রণ উত্তর কি, এইভাবে দিয়ে সবগুলো এখন উত্তর দাও।
দেখা যাক হয় কিনা। জলদি জলদি বলে ফেলো। 1 দিয়ে বলবা উত্তর কি করে দিবা, দেন 2 দিয়ে বলবা কি। অনেকে উত্তর শুরু করে দিয়েছে অলরেডি। জাহিদুল ইসলাম বলছে একক ব্যাংকিং, শিয়াব আহমেদ বলছে একক ব্যাংকিং, জুনায়েদ বলছে একক ব্যাংকিং, তানভীর, নাহিদ, জেরিন সবাই বলছে 1 দিয়ে একক ব্যাংকিং। তোমরা কিন্তু অবশ্যই 1 2 দিও না, কিন্তু বুঝতে পারবো না এটা কি একক নাকি শাখা নাকি কি হবে। সো একে অনেকে বলছে একক ব্যাংকিং, 2 এ চলে এসেছে শাখা ব্যাংকিং। ওকে, একে একক ব্যাংকিং বলছে এখন অনেকে। সবাই তাদের উত্তর দিতে থাকো জলদি জলদি করে, আমি তোমাদের 2 মিনিট সময় দিব। এখন বাজে হচ্ছিল ঠিক 31। আমি পাক্কা 2 মিনিট সময় দিব, আজানও হচ্ছে এই ফাঁকে। আমি একটু তোমাদের আজান পর্যন্ত আমি টাইম দিচ্ছি, তোমরা সবাই এখনই কমেন্ট করো, আমি একটু কমেন্ট দেখি যে কারা কারা রাইট করছো, কারা কারা ভুল করছো আর কি। আমি একটু রেস্ট নিই, আমার কথা বলতে বলে গলাটা বসে যাচ্ছে একদম। চা খাওয়া প্রয়োজন ছিল একটু, তাহলে একটু গলাটা ভালো থাকতো। তোমরা কমেন্ট করতে থাকো, আমি কমেন্ট দেখি। এই যে আমাকে রোহান মোহাম্মদ গুঁতো দিল, একটু টন করলো, চা খাচ্ছি আমি। আর আমার যাবে গলাটা বসে যাচ্ছে, এটা খেয়ে দেখবে। তোমাদের চাইনা দেওয়া উচিত আমাকে একদম। আচ্ছা 1 মিনিট হয়ে গেছে অলরেডি, আরো 1 মিনিট হচ্ছে, আমি এরপরে উত্তরগুলো বলা শুরু করব। আচ্ছা, আমাকে একজন দেখলাম বললো যে ভাই আপনাকে একই রকম ভিন্ন লাগতেছে। আগের ক্লাসে আমি চুল কাটা ছিল না, আমি গতকালকে চুল কেটে ফেলেছি একদম ছোট করে। দ্যাট ইজ ভাই মনে হয় আমাকে দেখতে একটু অন্যরকম লাগছে বা ভিন্ন লাগছে একটু, আর কিছুই না। আমি সেই রাইয়ান যে তোমাদের গত ক্লাসে ক্লাস নিয়েছে, আমি আজকে ক্লাস নিচ্ছি। তো কোনো করো না। আমি হ্যাঁ দাও, বিকেশে চা পাঠায় দাও, বিকেশে চা খাই। আচ্ছা, আর মধ্যে 30 সেকেন্ড আছে, এবার আমি উত্তরগুলো বলে দিব। এর মধ্যে যারা যারা বলতে পেরেছো, অনেকে র্যাড করছো বাট অনেকে ভুলও করেছো, আমি জাস্ট ক্লিয়ার করে দিব। সবার কমেন্ট পড়া আমি দেখছি, কে র্যাড করছো কে ভুল করছো, বাট অলওয়েজ তো পড়া পসিবল হয় না। দ্যাট ইজ ভাই আমি দেখছি কারা রাইট কারা ভুল। কমেন্ট করতে থাকো, বেশি বেশি করে কমেন্ট করো। যারা যারা সুবিধা হয়ে কমেন্ট করলো, বুঝছো, যারা যারা বেশি কমেন্ট করে, যখন আমি দেখছি যে আব্দুল্লাহ রাফা, যার হচ্ছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর ছবি দেওয়া আছে, দীপমণির ছবি দেওয়া। সো এ কিন্তু কালকে ক্লাস থেকে অনেক বেশি কমেন্ট করছে। সো ওর মাথায় আমার নাম চলে আসে, আচ্ছা আব্দুল্লাহ রাফাত নামও, ছবি দেখে নাম মাথায় চলে আসে, বুঝতে পারি যে অনেক বেশি অ্যাটেন্টিভ। এরকম অনেকেই আছে, তোমরা কিন্তু প্রতি ক্লাসে অনেক বেশি কমেন্ট করছো। সো বেশি বেশি কমেন্ট করবা, সো দ্যাট তোমার নাম আমার মাথায় থাকে, আচ্ছা এত ক্লাস করে, আচ্ছা তা ভালো স্টুডেন্ট। এস কাবির নাহিদ, ও কিন্তু কমেন্ট করছে আজকে শুরু থেকে, বুঝতে পারছে পুরো ক্লাসটিতে আছে। আচ্ছা, তো এবার আমি উত্তর বলে দিই। দেখো, একটি মাত্র অফিস থাকে কার? একটা ব্যাংকে শাখা, ব্যাংকের শাখা থাকে, আর একটি একক ব্যাংকের কোনো থাকে না। সো এটা উত্তর হবে একক। একক ব্যাংকিং, জাস্ট একক আর শাখা লিখলাম। এরপর প্রধান অফিস কর্তৃক নিয়ন্ত্রিত। বলতো কখন প্রধান অফিস আমাকে নিয়ন্ত্রণ করবে? এটা কি এককে কখনো সম্ভব? কজ এককে তো একটাই, নিজে নিজেকে করবে। বাট প্রধান অফিস কখন ছোটদেরকে ই করবে? যখন সেখানে শাখা থাকবে, তাই না? সো আলটিমেটলি এটার উত্তর হবে শাখা। দেন যুক্তরাষ্ট্রীয়, যুক্তরাষ্ট্র কোনটা? যুক্তরাষ্ট্র ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। শোনো, যুক্তরাজ্য অনেকগুলো রাজ্য একত্রিত, এটা ছিল লন্ডন। আর যুক্তরাষ্ট্র অনেকগুলো রাষ্ট্র একত্রিত, সেটা ছিল আমেরিকা। সো ইউএসএ মানে যুক্তরাষ্ট্র বলতে কিন্তু গুলিয়ে ফেলো না, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র হচ্ছিল আমেরিকা, যুক্তরাজ্য হচ্ছিল লন্ডন। আমেরিকা থেকে কারা এসেছে? আমেরিকা থেকে এসেছে হচ্ছিল একক ব্যাংকিং পদ্ধতি। আর বৃহদায়তন প্রতিষ্ঠান কারা? একক তো একটা ছোট্ট এরিয়াতে কাজ করে, সো ওরা কিন্তু আকারে ছোট হয়। বাট বৃহৎ কারা হয় বলতো? যারা প্রচুর এরিয়া মিলে কাজ করে, তাই না? অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। সো এটা আলটিমেটলি হবে শাখা।
সো তোমরা কি বুঝতে পেরেছো? জানো তো তোমরা যে 4টি উত্তর আছে তোমরা বুঝতে পেরেছো কিনা? আমাকে জাস্ট ক্লিয়ার থাকলে, জি ভাইয়া ক্লিয়ার, তাহলে বুঝতে পারবো, আমি পরবর্তী টপিকে চলে যাব। আজকে বেশি ক্লাস নিব না, খুব কম সময় আছে, তাতে জানিয়ে দাও আমাকে। আচ্ছা, সো অনেকেই বলছে যে হয়ে গিয়েছে। তাহলে এইবার আমি চলে যাব হচ্ছিল আমাদের সেকেন্ড রাউন্ডে। সেম জিনিস একইভাবে আবারও তোমরা বলো। এখানে কিন্তু সেমি টপিক 4টা দেওয়া আছে, আবার 1 2 3 4 দিয়ে বলো যে কোনটা কি উত্তর হবে, তাড়াতাড়ি দিতে হবে। এবার কিন্তু আমি আগে দেখেছি অনেকে অনেক রাইট অ্যান্সার দিয়েছো, অনেকে ভুল দিয়েছো, আমার নাম কিন্তু মাথায় আছে। সো রাইট অ্যান্সার দিতে হবে এখনই, তাড়াতাড়ি রাইট অ্যান্সার দিয়ে দাও। সবাই এখনো বলেছে ইয়াস ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, কিন্তু উত্তর কিন্তু এখন আসে না। তাড়াতাড়ি পরে চিন্তা করে 2 মিনিট সময় নাও। শোনো, কখনো জলদি করতে গিয়ে কখনো ভুল করে, অলরেডি সাজেশন দিয়ে রাখি, তোমার কাছে আছে 5 মিনিট, 5 মিনিট সময় নাও, সবগুলো উত্তর চিন্তা করে দাও। বাট আমি আগে জমা দিব, আগে জমা দিতে কিন্তু ভুল হওয়ার একটা চান্স থাকে। আমি তোমাকে 2 মিনিট সময় দিয়েছি, তুমি 30 সেকেন্ড করে একটা সময় হওয়া, সুন্দর পড়তে পারবা, কিন্তু পড়ে চিন্তা করে উত্তর দাও, বাট সঠিক উত্তরগুলো দাও। একটা পড়ো, কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় অফিস থাকে এবং তার অধীনে এক বা একাধিক অফিস থাকে। আচ্ছা, এটা কি হবে? আচ্ছা, এটা হবে এই উত্তর। এক দিয়ে উত্তর লিখে পাঠিয়ে দাও, দেন 2 নাম্বার দেখো। এইভাবে করলে কিন্তু তোমার জিনিসটা একদম রাইট হবে এবং ভুলও হবে না। সো অলরেডি একে দিয়ে দিয়েছে। উত্তর শুরু হয়ে গিয়েছে অলরেডি, সবাই উত্তর দিচ্ছে। ক্লাসটি আশা করছি আর 10 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারবো। যে তোমার তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও, তাহলে তো বুঝতে পারবো যে উত্তর হচ্ছে কিনা। দিতে থাকো ভাইয়া। দেখো 90 জন আসো, তোমার যদি 4টা করে সবাই কিন্তু আমি মানে আমার কিন্তু দেখা যায় কতগুলো কমেন্ট আসছে। তো যদি 90 জন, যদি সবাই 90 না, যদি 50 জনও তোমরা থাকো, 4টা করে উত্তর কিন্তু পাক্কা 200 কমেন্ট হওয়ার কথা। তো জলদি জলদি কমেন্ট করে ফেলো, সবাই কিন্তু কমেন্ট করছো না, কারণ তোমরা ক্লাসে অ্যাটেন্টিভ না। আমি কিন্তু এটাই বুঝতে পারবো। তো তাড়াতাড়ি তোমরা সবাই কমেন্ট করে ফেলো, একটিতে করে কমেন্ট করে দাও, সো দ্যাট আমি বুঝতে পারি আচ্ছা ক্লাসে সব অ্যাটেন্টিভ আছে এখানে। ওকে, সো এবার আমি উত্তর চলে আসি, তোমার 2 মিনিট হয়ে গিয়েছে। কেন্দ্রীয় অফিস থাকে এবং তার অধীনে এক বা একাধিক অফিস থাকে। তো এটা কোনটা হবে? কেন্দ্রীয় অফিস থাকবে, এক বা একাধিক থাকবে, এটা কোথায় সম্ভব? শুধুমাত্র এটা শাখা ব্যাংকিং এ সম্ভব। এরপরে স্থানীয় ব্যাংকিং ও বলা হয়, এটা আমি কিন্তু পড়েছি। স্থানীয় ব্যাংকিং বলা হয় সেই ব্যাংকিং কে যারা মাত্র একটা জায়গাতে বা একটা স্থানে বসে কাজ করে। সো আলটিমেটলি এটা হবে একক। দেন ব্রিটিশ ব্যাংকিং পদ্ধতি বলা হয়, ব্রিটিশ বলতে হচ্ছিল ইউনাইটেড কিংডম। তো ইউকেতে কি হয়, ওরা কিন্তু আমাদের শাসন করেছিল, তো আমরা কিন্তু ওই পদ্ধতিকে ধরে রেখেছি। এখন আমাদের দেশে কোন পদ্ধতি আছে বলতো? শাখা ব্যাংকিং। সো ইউকে, ইউনাইটেড কিংডম কি হবে? শাখা ব্যাংকিং, এভাবে চলে চলে আসবে। আর লাস্টে আছে কি? সীমাবদ্ধ কার্যক্রম। সীমাবদ্ধ কার্যক্রম কারা কাদের? যারা জাস্ট একটা নির্দিষ্ট এরিয়াতে বসে কাজ করে, এবং কারা একটা নির্দিষ্ট এরিয়াতে কাজ করে, এটা হচ্ছিল একক। এবার তোমরা বলো যে 1 2 করে কার কয়টা হয়েছে। মনে করো 8টা প্রশ্ন উত্তর দিয়েছো, 8-এ তোমরা কে কত পেয়েছো এখন বলো তো। ভাই আমি 7 পেয়েছি, জাস্ট 7 2 1 3 5 বা 8 8, এটা বলো দেখি তো কে কত পেয়েছো। তোমরা সবাই উত্তর দিতে থাকো, আমি পরবর্তী টপিকে চলে যাই, তোমরা জাস্ট কমেন্ট করে বলে দাও। আচ্ছা, আমাদের আর মাত্র অল্প পয়েন্ট আছে, টপিক আশা করি 10 মিনিট হয়ে যাবে। দেখ, অনেকের 8টা হয়েছে, অনেকের 7টা হয়েছে।
সবাই বলে তাকে কত পেয়েছো। সো বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার নিয়ন্ত্রণ বিধান, ব্যাংকিং ব্যবস্থা নিশ্চয়ই নিয়ন্ত্রণ করার ব্যবস্থা থাকতে হবে, তাই না? সো দুটি আছে, একটি হলো বাংলাদেশ কোম্পানি আইন 1991। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের বইয়ে একটা জিনিস আছে, সেটা হচ্ছিল তো বাংলাদেশের ব্যাংকিং আইন আছে, বাট বাংলাদেশ মাল্টিমিডিয়া কোম্পানি আইনের মাধ্যমে বিভিন্ন যে ব্যাংকগুলো আছে, ব্যাংক তো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, তাই না? সো ওদেরকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। সো এখানে আবার কাহিনী, তোমরা কিন্তু ফার্স্ট পেপারে পড়ে থাকবা যে ব্যাংকিং প্রতিষ্ঠান আইন ছিল 1992 তে এবং আর্থিক প্রতিষ্ঠান 1993 তে। সো বাংলাদেশ কোম্পানি আইন দ্বারা বিভিন্ন যে বাণিজ্যিক, যেহেতু একটা প্রতিষ্ঠান, কোম্পানি আইন দ্বারা কিন্তু এইসব ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। সো এটা হলো কোম্পানি আইন 1991, এবং এখানে অনেক কিছু বলা আছে, এটা করা যাবে, ওটা করা যাবে না, ওইটা করা যাবে, ওইটা করা যাবে না, এইভাবে হয়। আরেকটা আছে বিআইএস প্রবর্তিত ব্যাসেল 1 এবং ব্যাসেল 2। সো কি ব্যাসেল 1 এবং ব্যাসেল 2 হলো বিআইএস কর্তৃক প্রবর্তিত নির্দেশনা বা বিধান, যা তালিকাভুক্ত ব্যাংকসমূহকে ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিত করে। দেখো, একটি ব্যাংক তারা কি করে, জনগণের কাছ থেকে টাকা নিয়ে আমানত দিয়ে সেটি কিন্তু ইনভেস্ট করে। বাট যদি একটা ব্যাংক সবসময় ওই টাকার উপরই নির্ভর হয়ে পড়ে, তখন কিন্তু একটা ঝামেলা, কজ নিজেদের অর্থের প্রয়োজন আছে, এবং যেন ব্যাংকের বিনিয়োগিত অর্থ ঝুঁকিগ্রস্ত না হয়ে পড়ে, এর জন্য অনেক কিছু ফলো করতে, অনেক সিস্টেম আছে। সো এই সিস্টেমগুলো আলটিমেটলি বিআইএস প্রবর্তিত ব্যাসেল 1 এবং ব্যাসেল 2। 1998 সালে ব্যাসেল 1 প্রবর্তিত হয় এবং পরে এই ফ্রেমওয়ার্ক আরো যুগোপযোগী করার জন্য ব্যাসেল 2 প্রণয়ন করা হয়। সো আলটিমেটলি এটা একটি সিস্টেম বা একটি মেথড, যেটার মাধ্যমে ব্যাংকগুলো তাদের যে অর্থ, এটি সেফ জোনে রাখতে পারে, যে আমি আচ্ছা অর্থ পেয়ে বিনিয়োগ করলাম, যেন অর্থগুলো মাইন্ড না হয়ে যায় বা যেন আমার জন্য বিপদে না পারে, একটা নির্দিষ্ট পদ্ধতি বা একটা মেথড এটা আলটিমেটলি। সো প্রথমে ছিল ব্যাসেল 1, যেটি 1988 সালে প্রবর্তিত হয়, এবং পরবর্তীতে এটা আরো উন্নত করার জন্য ব্যাসেল 2 প্রণয়ন করা হয়। সো ব্যাসেল 2 তে মূলত 3টি স্তম্ভ বা পিলার রয়েছে। প্রথম স্তম্ভ হচ্ছিল ন্যূনতম মূলধন পর্যাপ্ততা নিশ্চিত করা। এই যে যেটি বললাম, যে ব্যাংক কি করে, আমানতকারীর আমানতকৃত অর্থ নিয়ে কিন্তু কাজ করে। সো তাদের এটি অবশ্যই মাথায় রাখতে হবে, যদি একটি ব্যাংক যদি অলওয়েজ আমানতকারীর অর্থের উপরে মানে নির্ভরশীল হয়ে পড়ে, তখন কিন্তু তারা যখন তখন বিপদ আসতে পারে, বা যদি আমানতকারীর অর্থ সংগ্রহ করে নেয়, বা মনে করো একটি দুর্যোগের সময় সব আমানতকারী তাদের অর্থ নিয়ে নিল, তখন কিন্তু ব্যাংকের কাছে একদম অর্থ থাকবে না। সো নিজেদের অর্থ থাকতে হবে, নিজেদের যে মানে ন্যূনতম মূলধন, এটা অবশ্যই নিশ্চিত করে স্তম্ভ 1। স্তম্ভ 2 কি করে, স্তম্ভ 2 এর কাজ হচ্ছিল স্তম্ভ 1 এ যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি ঠিকঠাক পালন হচ্ছে কিনা, এর জন্য কিছু স্টেপস বা কিছু নির্দেশনা। এবং লাস্টের 3 কি, লাস্টের 3 হলো যে বাজার শৃঙ্খলা বজায় রাখা, যে যেই সব নিয়মে চললে ব্যাংকের বাজার আচ্ছা এখানে একটা বই একটা ওয়ার্ড বলা আছে, ওয়ার্ড আমি ভুলে গিয়েছি। আচ্ছা, এই যে সচ্ছলতা, এমন কিছু পদ্ধতি যার মাধ্যমে ব্যাংকগুলো সচ্ছলতার সাথে কার্যক্রম পরিচালনা করতে পারবে, সেটি বলা হয়েছে স্তম্ভ 3-এ। সো এই ছিল বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণের দুটি মেইন কি বা চাবি, যার মাধ্যমে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো তারা করে থাকে। আচ্ছা আচ্ছা, ব্যাসেল 1 2 সেটা ফ্রেমওয়ার্কের নাম, জাস্ট কিছু না, একটা ফ্রেমওয়ার্ক, যে মনে করো একটা নাম দিয়েছে, একটা পদ্ধতির নাম ব্যাসেল 1 ব্যাসেল 2, আর কিছুই না। অনেকে বলছে ব্যাসেল কি। আচ্ছা, সো ব্যাংক গ্রাহকের সম্পর্ক। সো ব্যাংকার এবং গ্রাহকের সম্পর্ক কি বিভিন্নভাবে হতে পারে, যেরকম দেনাদার পাওনাদার। যখন ব্যাংক একটি ব্যক্তিকে অর্থ প্রদান করে ঋণ হিসাবে, তখন ব্যাংক হচ্ছিল পাওনাদার, আর গ্রাহক বা ঋণ গ্রহণকারী হচ্ছিল দেনাদার। আবার উল্টা, যখন একজন গ্রাহক ব্যাংকে অর্থ জমা রাখে, তখন ব্যাংক হচ্ছিল দেনাদার আর গ্রাহক হচ্ছিল পাওনাদার। এরকম বিভিন্নভাবে ব্যাংক এবং গ্রাহকের মাধ্যমে কিন্তু দেনাদার পাওনাদারের সম্পর্ক সৃষ্টি হয়। তারপর গ্রাহকের অর্থ সম্পদের তত্ত্বাবধায়ক হিসাবে সম্পর্ক। গ্রাহকের যে সম্পদ থাকে, মাঝে মধ্যে বিভিন্ন ব্যাংক চার্জের বিনিময়ে সেগুলো তত্ত্বাবধান করে। সো এইভাবে তত্ত্বাবধায়কের সম্পর্ক সৃষ্টি হয়। তারপরে কি, ওসি হিসাবে গ্রাহকের বিভিন্ন সম্পত্তি সহ আরো অন্যান্য বিষয় কিন্তু দেখাশোনা করে, এইভাবে কিন্তু ওসি হিসাবে একটি সম্পর্ক সৃষ্টি হয়। দেন গ্রাহকের প্রতিনিধি হিসাবে একটি গ্রাহক তার ব্যাংকে বিভিন্ন নির্দেশনা দিতে পারে, যে ভাই ওইটা আমার প্রতিষ্ঠান, ওইটা আমার, মনে করো একটা ব্যাংকে বলে দেয় যে ওইটা আমার বিল্ডিং, তুমি প্রতি মাসে ওই বিল্ডিং এ যত ভাড়াটি আছে ওদের কাছে অর্থ সংগ্রহ করবা। সো এইখানে কিন্তু এরকম এরকম বিভিন্ন রকম কাজ করে থাকে ব্যাংক। এর বিনিময়ে ব্যাংক একটা চার্জ ধরে, যে আচ্ছা এই কাজের বিনিময়ে আমি এত টাকা চার্জ করলাম।
সো এইভাবে কিন্তু প্রতিনিধি হিসেবে সম্পর্ক হয় এবং ব্যাংকিং সেবা সরবরাহকারী হিসাবে সম্পর্ক। সো ব্যাংক কিন্তু এইসব বাদ দিয়ে বিভিন্ন রকম সেবা দেয়, যেরকম আমাদের কি চেক দেয়, ক্রেডিট কার্ড দেয় বা এলসির মাধ্যমে কিন্তু বিভিন্ন সেবা সুবিধা প্রদান করে থাকে। এইভাবেও কিন্তু ব্যাংক এবং গ্রাহকের মধ্যে একটি সম্পর্ক সৃষ্টি হয়। এগুলো খুবই 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 ইজি জিনিস, আমি জাস্ট একবার রিডিং পড়ে গেলাম, তোমরা নিজেরা কিন্তু বাসায় পড়বে এগুলো। এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, কেওয়াইসি। কেওয়াইসির ফুল ফর্ম হলো নো ইওর কাস্টমার। যখন একজন গ্রাহক একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলবে তখন তাকে কেওয়াইসি ফর্ম পূরণ করতে হবে এবং কেওয়াইসি ফর্মে শুধুমাত্র একজন গ্রাহক সম্পর্কে সকল ব্যক্তিগত তথ্য থাকে। তার নাম কি, তার বাবার নাম কি, তার দেশের বাড়ি কি, সে কোথায় থাকে, তার ফোন নাম্বার কি, ইমেল কি, সে এখন কি করছে, তার এনআইডি নাম্বার কি, পাসপোর্ট নাম্বার কি, তার বার্থ সার্টিফিকেট কি, সবকিছু রাখে। সো দ্যাট কোনো গ্রাহক ভুল নামে অ্যাকাউন্ট খুলে যেন কোনো ফ্রড বা কাজ না করতে পারে। যে অ্যাকাউন্টে থাকে একদম লেজিট একজন গ্রাহকের নামে থাকবে এবং আমাদের দেশের সরকার বা এনবিআর যেন একদম সরাসরি অ্যাকাউন্ট দেখে বুঝতে পারে আচ্ছা এটা ওই ব্যক্তির অ্যাকাউন্ট। সো কেওয়াইসি ফর্মের মাধ্যমে ব্যাংক তার গ্রাহকের একদম চুলচেরা বিশ্লেষণ করে তার একদম যত খবর আছে সবকিছু নিয়ে আসে। এরপরে গার্নিশ অর্ডার, আমাদের জাস্ট গার্নিশ অর্ডার আর একটা স্লাইড, এরপরে আমাদের টপিক শেষ। আচ্ছা, সো গ্রাহক কোন হিসাব বন্ধ করা, আচ্ছা গ্রাহকের কোন হিসাব বন্ধ করা বা লেনদেন স্থগিত করার জন্য আদালত কর্তৃক ব্যাংকের উপর কোন আদেশ প্রদত্ত হলে তাকে গার্নিশ অর্ডার বলে। অর্থাৎ গ্রাহকের যে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট বন্ধ করা অথবা লেনদেন স্থগিত করার যদি কোনো নির্দেশ দেয় তাহলেই ওটাকে বলা হবে গার্নিশ অর্ডার। গার্নিশ অর্ডার কে দিবে? আদালত একটি ব্যাংকের উপরে দিবে। যে বলবে, আদালত বলল এবি ব্যাংক তোমার মিস্টার এক্স এর যে অ্যাকাউন্ট আছে সেটি অফ করে দাও, বিভিন্ন রিজন আছে, অনেক সময় বিভিন্ন আইনি প্রক্রিয়ার সময় বা কেস কামারি হলে তখন এটা করা হয়। গার্নিশ অর্ডার সাধারণত দুই ধরনের হয়ে থাকে, অর্থাৎ দুই ধরনের, একটি হলো সীমাবদ্ধ, একটি সীমাহীন। ধরে নাও মিস্টার এক্স এর বা মিস্টার এর ব্যাংকে মোট 5,000 টাকা আছে। এখন সীমাবদ্ধতে কি হবে? তখন যদি আদালত বলে আচ্ছা এটা মনে করো ব্যাংক হচ্ছিল আইএফআইসি ব্যাংক, তো মিস্টার এক্স এর আইএফআইসি ব্যাংকে 500 টাকা আছে। এখন আদালত বলে যে আইএফআইসি ব্যাংক মিস্টার এর অ্যাকাউন্টের যে 500 টাকা 500 টাকা আছে এখান থেকে 3,000 টাকা তুমি লেনদেন স্থগিত করতে পারো। সো সে 3,000 টাকায় হাত দিতে পারবে না, বাকি যে 2,000 টাকা থাকে সেটা সে লেনদেন করতে পারে। যদি এরকম নির্দিষ্ট অ্যামাউন্টের উপর কোনো কিছু জারি হয় সেটাকে বলা হবে সীমাবদ্ধ। আর সীমাহীন, যদি ব্যাংক বলে যে না তার 5,000 টাকার 5,000 টাকায় তুমি একদম অফ করে দাও, মিস্টার এ কোনো টাকা লেনদেন করতে পারবে না, সেটাকে বলা হবে সীমাহীন আদেশ। এটাই ছিল সীমাবদ্ধ আদেশ এবং সীমাহীন আদেশ। একটু বলে দাও তো তোমরা যে তোমরা এই গার্নিশ অর্ডার বুঝতে পেরেছো কিনা। আচ্ছা এইটা কেন করে? ধরে নাও মিস্টার এ একজন ব্যবসায়ী, কিন্তু সে অনেক মানুষকে টাকা পয়সা দিচ্ছে না। এখন অন্য মানুষ মনে করো তার নামে কেস করে দিল যে মিস্টার এর সাথে ব্যবসা করছি বাট মিস্টার এ আমার টাকা দিচ্ছে না। তখন কি করবে? ব্যাংক বলবে, এই আদালত বলবে আচ্ছা আগে ওর অ্যাকাউন্ট বন্ধ করো, যেন ওর টাকা পয়সা না সরাই ফেলতে পারে, অ্যাকাউন্ট বন্ধ রাখো। বা মনে করো এর নামে একটা মনে করো চুরি করার একটা অভিযোগ আছে, সে এইভাবে টাকা চুরি করছে অন্য ব্যাংক থেকে বা এই করে, বা মনে করো সে ট্যাক্স দিচ্ছে না, এইভাবে বিভিন্ন যদি ক্লেম আসে সরকারি বা আইনগতভাবে তখনই গার্নিশ অর্ডার জারি করা হয়। আচ্ছা গার্নিশ অর্ডার আবার কি, আমি আরেকবার বলছি, একজন বলছে যে অনেক সময় কি হয় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে বলে একজন ব্যক্তির যে হিসাব সেই হিসাবের লেনদেন বন্ধ করার জন্য বা স্থগিত করে দেওয়ার জন্য যদি এরকম কোনো আদেশ দেওয়া হয় তখন সেটাকে বলা হবে গার্নিশ অর্ডার। এটি দুই প্রকার, সীমাবদ্ধ এবং সীমাহীন। আমাদের একদম লাস্ট টপিকে চলে আসলাম, সেটি হলো গ্রাহক ও গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি। কখন কখন এই সম্পর্ক পরিসমাপ্তি হয়? গ্রাহক তার হিসাব বন্ধ করলে, গ্রাহক ব্যাংকে বললো ভাই আমি এই ব্যাংকের হিসাব রাখতে চাই না, স্টেটমেন্ট দিয়ে দিল আমি হিসাব বন্ধ করে দিব, তাহলে কিন্তু তাদের মধ্যে কোনো আর কোনো সম্পর্ক থাকবে না। গ্রাহক আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলে, যদি কোনো গ্রাহককে কখনো দেউলিয়া ঘোষণা করে তার হিসাব চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। তারপর গ্রাহক পাগল হয়ে গেলে বা মারা গেলে, যদি কোনো গ্রাহক মারা যায় বা পাগল হয়ে যায় তখন তার হিসাব কিন্তু বন্ধ হয়ে যায়, আর সে কোনো হিসাব করতে পারে না, কজ বাংলাদেশ নিয়ম অনুযায়ী কোনো মৃত ব্যক্তি বা কোনো পাগল ব্যক্তি কোনো লেনদেন করতে পারবে না। এই যে সীমাহীন গার্নিশে আদেশ আদালত কর্তৃক জারি হয়, যদি কোনো কারণে সীমাহীন বলে যে 5,000 টাকার 5,000 টাকায় একদম লেনদেন নিষিদ্ধ, তখন কিন্তু আলটিমেটলি গ্রাহক আর ব্যাংকের মধ্যে কোনো সম্পর্ক থাকে না যতদিন পর্যন্ত না আদালত বলে এটি বন্ধ। আবার যখন আদালত বলবে আচ্ছা এবার গার্নিশ অর্ডার আবার বাদ দিয়ে দেয়, তখন কিন্তু তাদের মধ্যে আবার সম্পর্ক হয়ে যাবে।
দীর্ঘকাল ধরে হিসাবে কোনো লেনদেন না করা হলে, সাধারণত বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে 6 মাস যাবত যদি কোনো লেনদেন করা না হয়ে থাকে, তাহলে সাধারণত ব্যাংক ধরে নেয় যে এই ব্যক্তি আর কোনো লেনদেন করবে না, তখন তারা সেই হিসাবটি বন্ধ করে থাকে। এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে, 6 মাস, 8 মাস, 1 বছর, 1.5 বছর, বিভিন্নভাবে। সো এইসবের মাধ্যমে গ্রাহকের সম্পর্কে পরিসমাপ্তি হয়। সো এই ছিল আজকের ক্লাস। সরি অনেক দেরি করে ফেলেছি, এক্সট্রিমলি সরি। পুরো একটা অধ্যায় কভার করলাম তো, এবং পরবর্তী অধ্যায়গুলো ট্রাই করব দুটি ভিন্ন ভিন্ন ক্লাসে করার জন্য, সো দ্যাট একটি ক্লাসে কম প্রেশার পড়ে। এন্ড যেটি বলা হয়েছে তোমাদের গতকালকের ক্লাসে যে স্লাইড ছিল এটি আজকে দিয়ে দেওয়া হবে, এবং আজকের ক্লাসে কালকের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে, সো দ্যাট তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং আজকের ক্লাসটি এইখানেই ফিনিশ। তো তোমরা একটু জানাও, তোমরা তো আগের ক্লাসে বলেছিলে খুব ক্লাসটি ভালো লেগেছে, আজকের ক্লাসটি কেমন লেগেছে? আমি জানি খুব বোরিং ছিল, বাট যে টপিকগুলো পড়িয়েছি সেগুলো কি তোমরা বুঝতে পেরেছো কিনা, বা তোমাদের মানে কোনো অসুবিধা আছে কিনা, জাস্ট কমেন্টে জানিয়ে দাও, সেটা আমি বুঝতে পারবো পরবর্তী ক্লাসে আমাকে কিভাবে কি পড়াতে হবে। আচ্ছা আচ্ছা, সবাই বলছে ব্যাসেলটা বোঝান। সো আমি জাস্ট এখন স্লাইড পড়াবো না, মুখে বলি, শোনো। সো ব্যাসেল হচ্ছিল বিআইএস একটা প্রতিষ্ঠান। সো বিআইএস এর ফুল ফর্ম, 1 মিনিট বলছি, এখানে বইয়ে আছে, ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট। এরা দুইটা পদ্ধতি বের করলো। প্রথমে ব্যাসেল 1, একটা মনে করো একটা নিয়ম বের করে বললো যে, ধরে নাও আমাদের দেশে গেরিলা আক্রমণ একটা নাম দেওয়া হয়েছিল, এটা কি কোনো কিছু না। গেরিলা আক্রমণ কি ছিল? যুদ্ধের সময় যে হঠাৎ করে মানে কোথা থেকে এসে আক্রমণ করে সব পাক সেনাদের আমাদের মুক্তিযোদ্ধারা গুলি করে মেরে ফেলে চলে যেত। ঠিক একইভাবে একটা নাম দিল যে এটা ব্যাসেল 1, এবং আগামীতে এটা আলটিমেটলি করা হয় 1988 সালে, এবং পরবর্তীতে আরো যুগ একটু আপডেট করে ব্যাসেল 2 বের করা হয়। সো এইখানে কাজ কি, এই যে ব্যাংকগুলো যে তাদের টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, আমি একটা ব্যাংক, আমি তোমার কাছ থেকে টাকা নিয়ে সেটা অন্য জায়গায় ইনভেস্ট করছি, যদি করে আমার টাকাটা মাইর হয়ে যায় বা না হয়ে যায়, বা আমার টাকা তো ঝুঁকি তো একটা, কজ আমি তোমার টাকা নিয়ে কাজ করছি। যদি কোনো কারণে একটা লোককে মনে করো তোমার কাছ থেকে 100 টাকা নিয়ে আমি কি লোককে 100 টাকা দিলাম, সেখান থেকে মনে করো আমার 50 টাকা সে চুরি করে নিয়ে নিল বা মেরে ফেলো, মানে মেরে বা হয়তো সে পালিয়ে গেল, তাহলে কিন্তু কি হবে, আমার তোমাকে যে আমার 100 টাকা দিতে হবে, তখন কিন্তু আমাকে আমার নিজের পকেট থেকে দিতে হবে কিছু টাকা। সো এই বিআইএস এরকমই কিছু পদ্ধতি বের করে, যার মাধ্যমে ব্যাংকগুলো ফলো করলে, এইসব নিয়ম ফলো করলে এই যে ঝুঁকি থাকে, ঝুঁকি অনেক অংশে কমে যায়। এই যে ব্যাংকে যে টাকা হারিয়ে যাওয়া বা নাই হয়ে যাওয়া, বা এই টাকা না পাওয়ার যে সম্ভাবনা, এটি কমে যায়। এটি আলটিমেটলি ব্যাসেল বা একটি পদ্ধতি, তোমরা বইটা পড়লেই ইজিলি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। আচ্ছা, সো আমরা অনেক কিছু পড়েছি আজকে, মোটামুটি অনেক কিছু বুঝতে পেরেছি। আমাদের ক্লাস মোটামুটি শেষ। তোমরা জানিয়ে দাও কমেন্টে তোমাদের কেমন লাগলো ক্লাসটি। আচ্ছা, একজন বলেছে ওছি কি। সো ওছি মনে করে যে একজন, আমরা জানি কিন্তু ব্যাংক একটা গ্রাহকের সম্পত্তি দেখভাল করে, এর বাদেও কিন্তু লকার ভাড়া সহ গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণের কাজ কিন্তু গ্রাহক ব্যাংক করে থাকে, এবং এই কাজটি আলটিমেটলি ব্যাংকের ওছির কাজ। সো এইভাবে যখন একটা ব্যাংক একটা গ্রাহকের বিভিন্ন দলিল বা স্বর্ণ অলংকার জমা রাখে, এর মাধ্যমে একটা ওছির কাজ হয়, বা গ্রাহকের মধ্যে ওছি এবং গ্রাহকের একটা সম্পর্কের সৃষ্টি হয়। এটি হলো ওছি। সো বন্ধুরা, ক্লাসটি এখানে ছিল। তোমরা জানিয়ে দাও কমেন্টে কেমন লাগলো ক্লাস। আই থিঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। আমার পরবর্তী ক্লাস হবে আগামীকালকে। আমি গত পরশু দিন তোমাদের যে ক্লাসটি করেছিলাম ফাইন্যান্স ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়ের অর্ধেক ক্লাস, বাকি অর্ধেক অংশ আমি আগামী ক্লাসে পড়াবো, এবং এটি আমি আগামীকালকে হবে। তোমরা সারি দেখে নিও। কালকে মোস্ট প্রবাবলি ক্লাসটি হবে রাত 8টা থেকে। সো আই হোপ তোমরা সবাই থাকবে, তোমাদের বন্ধুরা মিলে থাকবে, তোমরা এসে কমেন্ট করবে, লাইক দিবে, শেয়ার করবে, সবকিছু করবে, এন্ড সবকিছু বুঝতে পারবে। তো বন্ধুরা, এই ক্লাসটি এইখানে শেষ। আজকে অনেক সময় নিয়েছি, এক্সট্রিমলি সরি। আর বাড়াবো না, তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম।